প্রতিষ্ঠা পায়নি, ওটা যেন পৌরুষে লাগে যে আমার সেইভাবে প্রতিষ্ঠা হলো না, আমি একটু নিচু হয়ে গেলাম। তার সময় যারা বন্ধুরা হয়তো ওর থেকে যখন দেখা গেছে স্টুডেন্ট লাইফে বাজে স্টুডেন্ট ছিল, তারা হয়তো অনেক উঁচু পোস্টে চলে গেছে, তখন এটা কম্পারিজন আসছে বা তখন একটা ডিপ্রেশন আসছে যে ও এত যা তা একখানা জঘন্য স্টুডেন্ট ছিল, আমার থেকে কত বাজে বাজে মার্কস পেতো, ও আজকে ওখানে চলে গেল আর আমি যেতে পারলাম না। তুমি যেখানটা পারলে না, তুমি এবার ফোকাস করো তুমি কোনটা পারো, ট্র্যাক পাল্টাও, চিন্তার ট্র্যাকটা চেঞ্জ করো, যেটা তুমি ভালো পারো তুমি সেই দিকে এবার মনটা দাও। বলা যায় না যদি ক্লিক করে যায়, তুমি যদি অ্যালাইন থাকো, আগে থেকে যদি ভেবে নাও তো হবে না, তাহলে মুশকিল আছে, চেষ্টা করতে দোষ নেই। আজকে কেশবচন্দ্র নাথ যে অঙ্কের জন্য বিখ্যাত, তিনি 3বার ক্লাস 8-এ ফেল করেছিলেন, অঙ্কেই ফেল করেছিলেন। আজকে তার অঙ্কের বই না ফোটানো যায় না, হ্যাঁ, তাহলে সেই তিনি চ্যালেঞ্জটা, আমি 3বার ফেল করেছি যে সাবজেক্টটা, আমাকে ওটাকেই আমাকে রপ্ত করে দেখাতে হবে। তিনিই তো আজকে আমাদের অঙ্কের বিশারদ, পরবর্তীকালে শ্রী মায়ের শিষ্য, অন্যতম শিষ্য। তা এখন কথাটা হলো ওই জায়গাটাতেই ডার্কনেসকে ফেস করো, এটা আমাদের একটা ভীষণ জিনিস মনে রাখতে হবে, আমাদের ডার্কনেসকে ফেস করতে হবে, যার যেটা দুর্বল জায়গা। পুরুষের দুর্বল জায়গা হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান, আর নারীর দুর্বল জায়গা হচ্ছে পরিবার, স্বামী, সন্তান, মা বাবা, প্রিয়জন। তাদের একটা কারো কিছু হয়ে গেলে মনে করে আমার বোধহয় পায়ের তলা থেকে মাটি চলে গেল, মাথার উপর থেকে ছাদ হয়ে গেল, কি হবে, আমার স্বামীর যদি কিছু হয়ে যায় কি হবে, আমার ছেলের যদি কিছু হয় আমার কি হবে, আমার মেয়ের যদি কিছু হয় আমার কি হবে, আমার যদি সন্তান না হয় আমার কিছু কি হবে, আমি কি নিয়ে বাঁচবো। আরে তুমি তোমাকে নিয়ে বাঁচো, তুমি আছো তোমার জন্য, তোমার মরার সময় কেউ সঙ্গে যাবে না, এসছো তুমি একা। আর দ্বিতীয় কথা, তুমি তোমার সহায়তা করবে। স্বামীজি বলছেন তুমি তোমাকে যদি সাহায্য করতে না চাও, কোনো ভগবান তোমার সাহায্য করতে পারে। যে নিজেকে সাহায্য করতে চায় ঈশ্বর তাকে অবশ্যই সাহায্য করে, কারণ ঈশ্বরের সাহায্য তো আসছেই। নিজেকে সাহায্য করতে চাও মানে অ্যালাইন হওয়ার চেষ্টা। সুতরাং এই যে দুটো মহান মহান ইনসিকিউরিটি আমি দেখি, গতকালকেই আমি ফেস করলাম। একটি মেয়েকে তোমরা হয়তো চেনো, রাখি, আমি তখন প্রোগ্রামে জাস্ট বেরোচ্ছি, আর আমি হোয়াটসঅ্যাপ আজকাল একদম খুলছি না, অনেক কিছু টুকটাক লেখে, ভালো কথাই লেখে, এটা ওরা জানতে চায়। হোয়াটসঅ্যাপের সাথে আমি সম্পর্কটা বেশ কিছুদিন বর্জন করেছি, আমার অসুবিধা হচ্ছে, ডিস্ট্রাকশন হয় সময়। তো এবারে ও দেখছি আমাকে বেরোচ্ছি, তখন ফোন করছে। আমি বললাম যে এখন আমি কথা বলতে পারবো না, ফিরে এসে কথা বলবো। না, একটু টাইম স্পেয়ার করবে দিদি, 2 মিনিট। আমি তখনই বললাম যে ঝঞ্ঝাট, কি হয়েছে? আমার সবসময় ভয় করে আমার হাজবেন্ডের যদি কিছু হয়ে যায়। ওর হাজবেন্ডকে নিয়ে ভীষণ অবসেসড, এবং হচ্ছে ও সবসময় মনে করে আমার হাজবেন্ড মারা গেলে সবসময় মৃত্যু চিন্তা করে, মানে হাজবেন্ড যদি মারা যায় হঠাৎ করে আমার নিয়ে অবান্তর। একটা ছোট বাচ্চা মেয়ে, তার হাজবেন্ডের এইবার বয়স নেই, কিন্তু ওর মাথায় কেন ঘুরছে, কোন একটা রুট কজ নিশ্চয়ই আছে, সেটা আমি এখনো ঝাঁকটাক করে দেখার আমার সময় হয়নি। তা সেটা নিশ্চয়ই আছে, ওর শৈশবের কিছু একটা ব্যাপার, কোনো ভয়ের ব্যাপার, কোনো আতঙ্ক কিছু আছে, বা ওর জিনের মধ্যে কিছু আছে, বা ওর পাস্ট লাইফ, পাস্ট ইনকারনেশনে কোনো রকম স্মৃতি জমে আছে, কিছু একটা ওর আছে যেটা ওকে সবসময় ভয়টা দিচ্ছে, যাকে ও ভীষণ নির্ভর করে। শুধু হাজবেন্ড বলে না, দেখা যাবে ইন ফিউচার সন্তানাদি হলেও ওরকম করবে, মানে যাদের প্রতি ইমোশনালি অ্যাটাচড তাদের হারাতে ভয়। এটাই জেনারেলি মেয়েদের ধর্ম আমরা দেখতে পাই। ওটা না একটু বেশি প্রকট হচ্ছে বলে ওটা অ্যাবনর্মাল লাগছে, কিন্তু জেনারেলি মেয়েরা এরকম, কিন্তু এটা কিন্তু সুস্থতার লক্ষণ নয়। ছেলেরা রিজনিং লেভেলে ভীষণ অস্থির, আর মেয়েরা ইমোশনাল লেভেলে ভীষণ অস্থির। এই দুটো অস্থিরতার জায়গাকে যদি আমরা মেন্টর করে এবং অবজার্ভ করে যদি আমরা ঠিকভাবে চালনা করতে পারি, আমরা ফ্রি লাইফ আরামসে যাপন করতে পারি। এবং লাইফে এরকম ধরনের টাওয়ার মোমেন্ট আসলে, মাথার থেকে চাল উড়ে গেল, টাওয়ারে ভেঙে গেল, বাজ পড়ে ভেঙে গেছে, রিপেয়ার করানো, সে কিন্তু উনি ভাবিত হবে, স্থির থাকবে। দুঃখের স্বরূপ বিঘ্নমানা, সুখেষু বিগত স্পৃহ, হৃত রাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনিরোচ্যতে। এটাই তো আমাদের গোবিন্দ ভগবান বলছেন বিদায়। দুঃখের স্বরূপ বিঘ্নমানা, দুঃখ আসছে তখন অনুদ্বিগ্ন। সুখেষু বিগত স্পৃহ, খুব সুখ এসছে তাতেও তার অ্যাটাচমেন্ট নেই, নাচানাচি শুরু করে দিলাম, কি মজা কি মজা, কি আনন্দ, আমার বাড়িতে আজকে কি মজা, আমার আজ খুব ভালো প্রমোশন হয়েছে, কি আমি কিছু একটা অ্যাচিভ করেছি, বা আমি খুব প্রশংসিত হয়েছি। ওই আনন্দের খেলা রাতে ঘুমিয়ে এলো, এত আনন্দ, এক্সাইটমেন্ট।
আবার এত দুঃখ পেলাম তাতেও একেবারে জীবন জেরবার হয়ে গেল। তাহলে তার মানে তুমি ইমব্যালেন্স লাইফ লিড করছো। তাহলে কখন হবে না ভীত রাগ ভয় ক্রোধ। রাগ মানে হচ্ছে আসক্তি। যখনই তুমি অ্যাটাচমেন্ট ফ্রি হলে তোমার ভয় ক্রোধ চলে গেল। ভয় কখন আসে ইনসিকিউরিটি থেকে, মূলাধার চক্র ইমব্যালেন্স থেকে। ওগুলো আমরা থার্ড লেভেলে করবো জিনিসগুলো, সেকেন্ড লেভেলেও আছে। মূলাধার চক্রে যখন আমাদের সমস্যা শুরু হয় বুঝতে হবে ভয় পাচ্ছি কেন, আমি তো ভয়ের লোক নই, তাহলে মূলাধার চক্রে আমার প্রবলেম হচ্ছে, তারা আমাকে ঠিক করে মেডিটেট করে আবার ঠিক করে দিতে হবে। আর ভয় পাচ্ছি বলে আমি কাউকে শেয়ার করার দরকার নেই ভয়টা, আমি বুঝে গেছি তো, আমি জানি তো। যখন একবার আপনার একটা রোগ ক্রনিক ডিজিজ আছে, ডাক্তারের কাছে গেছেন, প্রেসক্রিপশন পেয়ে গেছেন, মোটামুটি কিছুদিন কিন্তু ওই পুরোনো প্রেসক্রিপশনে নিজে ওষুধ কিনে কিনে খাওয়া হয়ে যায়। তারপরে আবার বড় রকম কিছু হলো তখন আবার অন্য কিছু হলো আবার ডাক্তারের কাছে যাওয়া। তাহলে আমি যখন জানছি আমার মূলাধার চক্রের প্রবলেম হচ্ছে, সেই জন্য আমার মধ্যে একটা ভয় আসছে, একটা ইনসিকিউরিটি আসছে, একটা আনস্টেবল ব্যাপার আসছে। তো সেই জন্য আমাকে এখন নিজেকে ঠিক করতে হবে। সঙ্গে সঙ্গে যখনই মনটা অন্তর্মুখী করে সেইভাবে পদ্ধতিতে চলা যাবে, তখন সেই চক্র ব্যালেন্স হয়ে গেল। তখন দেখা গেল আমি এবার রিল্যাক্সড, আর আমার সমস্যা। আর আমরা অজান্তে বা জানতে সারাক্ষণ আমরা নানান রকম এনার্জির মধ্যে দিয়ে ঘুরছি। যে এতগুলো লোক এখানে বসে আছে, এক একজনের এক এক রকমের অরা, এক একজনের এক এক রকম এনার্জি ঘুরছে, চোখে দেখতে পাচ্ছি না। ওই সবারটা সবার মধ্যে কিন্তু ঢুকছে। আর সবাই যেহেতু একটা জিনিসে এখন ফোকাস, মোটামুটি কনসেন্ট্রেশন করে আছি, 100% না হলে অন্তত পক্ষে 70% কনসেন্ট্রেশন আছে। সেইখানে কি হচ্ছে, আরো আমাদের অরাগুলো বেশি করে বেরোচ্ছে, আর তাতে একে অন্যের শরীরের মনের মধ্যে কিন্তু চলে যাচ্ছে অটোমেটিক্যালি। ভালোটাও যাচ্ছে, মন্দটাও যাচ্ছে। 100% তো আমরা কেউ ভালো বা মন্দ অরা নিয়ে ঘুরছি না, এই কিন্তু ঘোরাফেরা করছে। তাহলে আমাদের করণীয় কি? মন্ত্র স্নান। ওর জন্য আমাদের সকালবেলাও যেমন ঘুম থেকে উঠে একটা দরকার কিছুক্ষণ বসা, সব থেকে আরো বেশি দরকার রাত্রে শুতে যাওয়ার আগে সারা দিনের জিনিস ক্লিন হবে। সে লোকজনের থেকেই আসুক, নিজের মন থেকেই তৈরি হওয়া হোক, একটা নিউজ পেপার দেখে হোক, একটা খবর শুনে হোক, নেগেটিভ পজিটিভ রাত্রি ঢুকছে, সেগুলোকে ক্লিন করা। সে ক্লিন করার যে নানান রকম পদ্ধতি, তার মধ্যে অন্যতম পদ্ধতি হচ্ছে আমাদের এই মন্ত্র চ্যান্টিং, তারপরে হচ্ছে চক্র মেডিটেশন, তারপরে হচ্ছে সুর বা রাগ রাগিনী, যেটা আমাদের 3টে লেভেলে ভাগ করে দেখানো হচ্ছে। এবার উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে কোনটা কখন করবো, কোনো ঠিক নেই, আপনাকে সব দিয়ে দেওয়া হলো ম্যাডাম। এবার আপনার মুড যেদিন যা বলবে, আজকে হয়তো আপনার মন্ত্র চ্যান্টিংটা করতে অত মুড হচ্ছে না, আপনার গান শুনতে বেশি বা রাগ রাগিনী শুনতে বেশি ইচ্ছা হচ্ছে বা গাইতে ইচ্ছা হচ্ছে, আমি সেটাই করি। আপনার আজকে যদি মনে হয় যে না আমার আজকে কিছুই করতে ভালো লাগছে না, আমার আজকে পড়তে ভালো লাগছে, আপনি পড়ুন। যেটা করলে মনে হবে যে আমি অ্যালাইভ থাকতে পারবো বা এই জিনিসটাকে আমি পরিষ্কার করতে পারবো, আমি সেইটা করব। তাই মোট কথা সব দেওয়া থাকলো, বেছে কম্বাইন করেও করা যায়, বা এক একদিন এক একটা করা যায়, বা যখন যেটা মুড হবে সেটা করা যায়, কিন্তু 15 মিনিট আমাকে করতে হবে, ওইটা আমাকে টার্গেট রাখতে হবে। তাহলে মেয়েদের ইনসিকিউরিটির জায়গা আমি দেখতে পাচ্ছি এই ব্যাপারগুলো, সম্পর্কগুলো নিয়ে বড্ড জড়িয়ে যায়, ইমোশনাল মেয়েরা হয়ে থাকে বলে। আর ছেলেরা আত্মপ্রতিষ্ঠা মানে জীবিকাজনিত প্রতিষ্ঠার দিকে বেশি ওদের ঝোঁক থাকে, যেমন ওরা ওই দিকটায় বেশি, ওদের মধ্যে ডিপ্রেশনে ইত্যাদিগুলো আসে। এবং তাহলে দুটো জিনিসের কিসের কাকে কেন্দ্র করে, একটা বাসা, একটা সংসার। সংসার চালাতে গেলে মানুষও চাই, রিলেশনের লোকও চাই, সংসার চালাতে গেলে খাবার আনতে গেলে পয়সা চাই। তাহলে দুটোই দরকার, তবে একটা সংসার রচনা হয়। তাহলে সেই সংসার যদি আমাকে এই সংসার বুদ্ধিটা আমাকে এত ডিপ্রেশন দেয়, তাহলে এই সংসারের আনন্দ করে। ঠাকুর বলছেন সংসার যদি করতেই হয় কাঁচা সংসারই হবে, তাহলে তো কাঁচা সংসারই হয়ে গেলাম, আর আমি তো কি খেয়ে হারিয়ে ফেলছি। ঢুকতে না ঢুকতেই আমার মন অশান্ত হচ্ছে, তাহলে আমার কি সংসার করতে শিখলাম? সংসার করতে শেখা মানে তোমার যে কোনো বিপদকে হাসি মুখে ফেস করা, বোল্ডলি ফেস করা, এবং কি করে আমি তার থেকে বেরোবো, অন্য ট্র্যাকে আমি চলে যাব, অন্য দিক দিয়ে আমি আলো খুঁজবো, কিংবা ওই নেগেটিভ জিনিসটাকে অনেক আত্মীয় নিয়ে ঘর করতে হয়, তারা হয়তো একটা উল্টো পথে, একই ছাদের তলায়, তাহলে তো কেটে আমার শরীরের একটা অংশ আমি কেটে বাদ দিতে পারবো না। আইদার আমাকে ট্রান্সফর্ম করতে হবে, আর নয়তো সেই লোকটাকে ট্রান্সফর্ম করতে হবে। আমাকে সেই জায়গায় নিজেকে তৈরি করা, আমি কাউকে বাদ দিতে পারবো না। এক্সক্লুশন বলে কিছু নেই, ব্রহ্মাণ্ডীয় শক্তিতে কোনো এক্সক্লুশন নেই। এবং যদি মনে হয় কিছুদিনের জন্য ব্যবধান দরকার আমার নিজেকে ঠিক রাখার জন্য, ঠিক আছে, কথাবার্তা বন্ধ থাক, পজ থাক, যোগাযোগ বন্ধ রাখা হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু
কিন্তু তাকে নিয়ে কোনো নেগেটিভ ভাবনা, তাকে নিয়ে কোনো নিন্দা চর্চা করা, তার সম্পর্কে বাজে বলা, নইব চা। ওতে কি হচ্ছে? আমি নিজে নেমে যাচ্ছি, আমার লেভেল নামিয়ে ফেলছি। আমি একটা লোকের সম্পর্কে মন্দ বলতে বলতে আমি তো মন্দ ভাবনাটাকে ভাবছি, মন্দ ভাবনা, আমি বলছি লোকটা চোর 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 চোর। এবার চোর যে বৃত্তিটাই আমার তখন ওই ভাইব্রেশন কাজ করছে, আমি তো নেমে গেলাম। ছিলাম সাধু হয়ে গেলাম, আমি সেই মুহূর্তে চোর হয়ে গেলাম। কারণ আমাকে চোর না হয়ে আমি চোরের সম্পর্কে বলবো কি করে? আমি কে চোর জানতে গেলে আমি চৌর্য বৃত্তিটাকে আমার মনে করতে হবে। স্বামী সরি মাতা মানে যোগানন্দ যোগমায়া দেবী, যিনি কিনা হচ্ছেন বিজয়কৃষ্ণ গোস্বামী সহধর্মিনী, যোগমায়া দেবীকে কেশবচন্দ্র সেনকে জিজ্ঞেস করেছিলেন যে মা মা আপনি আপনার দৃষ্টিকোণ থেকে হিংসা কাকে বলে, হিংসা বলতে আপনি কি বোঝেন? ছোট বাচ্চা মেয়ের মতন তাকিয়ে আছেন যোগমায়া দেবী। বাবা হিংসা কি জিনিস হয় আমি তো জানি না। এই হচ্ছে আমাদের ডিভাইন নেচার। হিংসা শব্দটার সঙ্গে তার পরিচিতি ঘটেনি, কারণ তার মধ্যে হিংসা বৃত্তিটাই নেই। আমাদের মধ্যে তাহলে চৌর্য বৃত্তি লুকিয়ে আছে, তাই আমরা লোককে চোর বলে আইডেন্টিফাই করতে পারছি। তা সেই জন্য আমি যত নেগেটিভ জিনিসকে প্রশ্রয় দেবো, অন্যের নিন্দা করবো, ও খারাপ তাহলে তুমিও খারাপ, তাই খারাপটাই তোমার বেশি মনে পড়ছে। কাজে নিন্দায় নয়, নিন্দা শুনবো না, নিন্দা করবো না। এরকম কিছু জিনিস আমাদের পরে এর মধ্যে ঢোকানো আছে, আমি আগেই বলে ফেলছি, এগুলো থাকবে, পেয়ে যাবেন আপনারা। তাহলে উচ্চারণ ক্ষেত্রে আমরা এইভাবে প্রথমে মূর্ধন্য বর্ণ সম্পর্কে দেখলাম। ঠিক এইরকম ভাবে আমরা সেকেন্ড পয়েন্টে পাচ্ছি জিহ্বার ব্যবহার ছাড়া শব্দোচ্চারণ অসম্ভব। অতএব যাতে মূর্ধার কম্পন গড়িয়ে নিচের দিকে না যায়, এই জন্য কণ্ঠবর্ণ সংযোগ করা হয়। সেজন্য অকুহ বিসর্জনীয়ানাম কণ্ঠঃ। যেমন ধরুন এই যে কৃষ্ণ লাস্টে কিন্তু কণ্ঠবর্ণ, কৃষ্ণ বলে তো আমরা ছিল না, কৃষ্ণ বলে ছাড়ছি কি না, কৃষ্ণ যাতে গড়িয়ে নিচে তরঙ্গটা বেরিয়ে না যায়, অ বলে কণ্ঠবর্ণ দিয়ে সেটাকে ওপরেই ধরে রাখা হলো। তাহলে কতটা সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছেন? কত ভুল উচ্চারণ করি আমরা, সবই যদি ভুল উচ্চারণ করি ভগবান। তাহলে এই যে জিনিসটা তাহলে কতটা সায়েন্টিফিক সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। তা আমাদের যাতে উচ্চারণ তরঙ্গটা কোনোভাবে নিচের দিকে ফ্লোটা বেরিয়ে না যায়, ধরে রাখা, ওপরেই ধরে রাখা, রিংটা যাতে এখানেই হতে থাকে, আর এখানে হতে হতে সেই রিংটা লম্বা হয়, বড় হয়, তরঙ্গটা বড় হতে হতে গোটা শরীরে ছড়ায়। তখন এখান থেকে ডাউনলোড, ওইখানে তোমার অ্যালাইনমেন্টের একটা অবস্থা এসে গেল, এবার আমি উপর থেকে ডাউনলোড করতে পারছি, আমার গোটা মন শরীর বিশুদ্ধ পবিত্র হয়ে সবসময় একটা শান্তি, যেখানেই যাবো সেই এলাকাটাই শান্তি হয়ে যাবে। সেই মানুষটা যেখানে গিয়ে দাঁড়াবে, কিছু বলুক সে না বলুক, তার আশপাশটাই একটা যেন সুন্দর ভাইব্রেশন, একটা সুন্দর রেজোনেন্স আসবে, সুন্দর রেডিয়েশনে জায়গাটা ভরে যাবে। কেন না তার ভেতরে সেই অ্যালাইন রয়েছে। সেই অ্যালাইনমেন্টের প্রসেস হচ্ছে তার মধ্যে অন্যতম এইটা। তারপরে হচ্ছে ছিল কণ্ঠবর্ণের ব্যবহার হচ্ছে, প্রত্যেকটা মূর্ধন্য বর্ণযুক্ত শব্দের শেষে একটা করে কণ্ঠবর্ণ দিয়ে দেওয়া হয়েছে, যাতে গড়িয়ে তরঙ্গটা নিচের দিকে চলে যায়। সেই কণ্ঠবর্ণ কোনগুলো না অ অ অ আ ক খ গ ঘ ঙ হ হলো। এই কণ্ঠবর্ণগুলো ম্যাক্সিমাম ইউজ করা। এরপরে হচ্ছে উ উ উ উ দীর্ঘটা উ প ফ फ फ माना फ फ फ ब ভ ম, এগুলো হচ্ছে অষ্টবর্ণ। বক্ষ ও নাভিস্থলাদি সমস্ত স্থানের স্নায়ুজাল কম্পিত করতে গেলে কণ্ঠ ও অষ্টবর্ণই সর্বাপেক্ষা কার্যকরী। উ উ প फ ব ভ ম, দেখুন বলতে গেলেও নাভিতে চাপ পড়ছে। মা মা অষ্টবর্ণ, তার সঙ্গে কণ্ঠবর্ণ জুড়ে গেল আ মা। ওটা কি হচ্ছে নিচে এবং ওপরে দুদিকেই যাচ্ছে বাইরে, মা আবার মাথাতেও যাচ্ছে। এই কণ্ঠবর্ণের মধ্যে দীর্ঘস্বর মাত্র আ
এবং ওষ্ঠবর্ণের মধ্যে উ, এই দুটো দীর্ঘস্বর, আর সবই হর্ষের উপরেই কাজ করছে। এবার হচ্ছে শরীরের নিম্নদেশস্থ স্নায়ুগুচ্ছে বর্ণকম্পন স্রোত আলোড়িত হলে যদি শরীরের ঊর্ধ্বদেশে মন স্থাপন করা যায়, তবে ওই ধারা অতি সহজেই ঊর্ধ্বগামী হয়। মানে যখন আমি নিম্ন দিকের স্নায়ুগুচ্ছকে কম্পনের জন্য আমি স্রোত আলোড়ন করছি এই ধরনের শব্দ উচ্চারণ করে, আর সেই সঙ্গে সঙ্গে একটা কোনো উচ্চ চিন্তায় মনকে রাখা যায়, তাহলে সেই স্রোতটা সহজে ওপরের দিকে তুলে নেওয়া যায়। এই যে মাটাই ধরে নাও, এটা তো যেটা মনে করে দিলাম মা বলছি, ওটা তো আমার নাভিতে তরঙ্গ তৈরি করছে, আর তার সঙ্গে সঙ্গে আমি মাতৃমূর্তির চিন্তা করছি বা মাকে আমি চিন্তা করছি, শুধু মাতেই আমি ফোকাস রয়েছি। মা সব থেকে পবিত্রতম জিনিস একটা ব্রহ্মাণ্ডের। সেই যখনই সেই মা নামক ব্যাপারটাকে ভাবছি, ব্যক্তি সত্তা ভুলে যেতে হবে। মা শব্দের মানে মা বলতে মায়ের ভূমিকাটা কি, মা কি, মা তত্ত্বটা কি। গতকাল একটু মায়ের তত্ত্ব ছিল না ওখানে, মায়ের সম্পর্কে অনুষ্ঠান। তো মা মা বলতে যে একটা প্রচন্ড উদার, পরিব্যাপ্ত, প্রসারিত, হিংসা শূন্য, ক্রোধ শূন্য, একটা শুধু ক্ষমা, প্রেরণা, ভালোবাসা অকুণ্ঠ এবং প্রত্যাশা শূন্য ভাবে, বিনিময়ে আবার কিছু দরকার কিছু দেওয়া, শুধু দেওয়া, মানে কম্প্যাশনের একটা আদর্শ মূর্তি। এবং আমরা যারা সারদা মাকে বা যার যার ইষ্ট দেবীকে যে যেরকম ভাবে চিন্তা করেন সেটা পরের কথা, বা নিজের গর্ভধারিণী মাকেও তারা এভাবে ভাবেন, তাদের একটা আইডল লাগে সামনে, নাও থাকে, কিন্তু মা ব্যাপারটাকে ভাবতে হবে। মা জিনিসটা কত বড়, কত বৃহৎ, কত বিস্তৃত। যদি মা ওই বললাম তদার্থ তদার্থ ভাবনাম, তো শব্দের ভাবটাকে যদি মগজে রাখা যায়, আর তার সঙ্গে আমি নিম্নদেশস্থ কম্পন তৈরি করছি, নাভি কম্পনটা ওপরে আস্তে 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 ওপরে দিকে চলে যেতে। কারণ আমাদের সমস্ত কম্পন কিন্তু নাভি থেকে শুরু হচ্ছে। যে বাক বললাম, পরাবাক আমাদের নাভিতেই থাকে, বাক পরাবাক এখানে থাকে, তারপরে হচ্ছে পশ্চান্তি, তারপরে মধ্যমা, তারপরে বৈখরি, চারটে স্তর বাক কথা বলা। পরা লিখে দিচ্ছি, পরা, পশ্চান্তি, মধ্যমা, বৈখরি। বৈখরি মানে যা আমরা উচ্চারণ করে বলছি, আর পশ্চান্তি হচ্ছে এখানে। আবার অনেকে পশ্চান্তি বলে আজ্ঞা চক্রে। আজ্ঞা চক্রের সঙ্গে অ্যালাইন হলে আমি যাকে নিয়ে বলছি, যে কথা বলছি, আমি ভিজুয়ালাইজ করছি, ভিজুয়ালাইজ করে বলছি। ভিজুয়ালাইজ করতে বলতে সবসময় যে ছবি হয়ে সামনে এসে দেখা দেবে তা না, আমি ব্যাপারটা আমার কাছে পরপর ক্লিয়ার, আমার ইনটিউটিভ পাওয়ারটা এতটা স্ট্রং হয়ে গেছে যে আমি যে জিনিসটা হয়তো আগে কোনোদিন সেভাবে আলোচনাও করিনি, আর হয়তো ফার্স্ট টাইম আমি আলোচনা করছি, তো ফ্লুয়েন্টলি বলে যাচ্ছি। কারণ যখন বিশুদ্ধ চক্র আর আজ্ঞা চক্রের অ্যালাইনমেন্টটা দুর্ধর্ষ থাকে, তখন ফ্লুয়েন্সি আসে। ওই ঠাকুর বলেছেন মা রাস ঠেলে দেয়, রাস ঠেলা ব্যাপারটা কিচ্ছু না, এখানে আর এখানে যখন অ্যালাইনমেন্ট এই তো এগুলো এগুলোর মাধ্যমে পড়া হয়ে দিচ্ছি। পড়া কি নাবি দিতে এগুলো লিখে দিন, তারপরে এগুলো লিখছি। বাংলায় বলবে পরাপশ্বন্তী, মধ্যমা, বৈখরি, এটাই বলবে। উচ্চারণটা হচ্ছে পরা, পশ্যন্তি, পশ্যন্তি, ইয়াটা ভালো করে আসবে, পশ্যন্তি, পশ্যন্তি মানে একটা বিপরী, পশ্যন্তি, মধ্যমা, 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 আর বৈখরি। এই বৈখরি এই বটা কিন্তু এই ব নয়, এটা হচ্ছে অন্তস্থ ব, না না না, বৈখরি হিন্দিতে ও। হ্যাঁ, আমাদের বাংলাতেও তো ব চান
দুটো বই একরকম দেখলে। শিব শিব वासुदेव देव देव শিবের বটা উচ্চারণ হচ্ছে না। शिव शिवाय ओम नमः शिवाय शिवाय ना शिवाय এগুলো এগুলো সব হচ্ছে ও হিন্দিতে ওয়াটা বাংলা লিখে বলছি। আমাদের মেমোরি বলতে কি বোঝায়? মেমোরি এক্স্যাক্টলি কিছু ছবি যেমন স্টোর হয়ে থাকে, তেমন বাদল। বাদলের মুখ, বাদল শব্দটার সাথে মুখ স্টোর করা। একদম একদম এবার আমরা যখন যে স্টেট যাই আমরা তখন ওই ছবি শব্দগুলো হারিয়ে গেছে সেই মুহূর্তে একদম তখন পিচ ব্ল্যাঙ্ক হয়ে যাবে সেগুলো ব্ল্যাঙ্ক হয়ে যাবে, চলে যাবে না থাকবে ওই সময়টা ওই ওই জায়গাটায় থাকবে না ওইটাকেই বলা হচ্ছে বর্তমান কাল প্রেজেন্ট প্রেজেন্টে কিছু থাকে না জাস্ট মোমেন্ট ওই মোমেন্টটা পুরো ব্ল্যাঙ্ক এবং বলছে যে ওই ব্ল্যাঙ্ক জায়গাটা যোগ বাশিষ্ঠতেই আছে ব্ল্যাঙ্ক জায়গাটাকে যদি যত যে বাড়াতে পারবে তারই নির্বিকল্প সমাধি এসে যাবে সে বর্তমান স্টেট রয়েছে বর্তমান স্টেট কালবদ্ধ বর্তমানে গোমুখেশ গোমপানে গিরিশ ঘোষ যেটা লিখছে যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বলে তো সেই ওখানে কালবদ্ধ বর্তমানে গোমুখেশ গোমপানে নিত্য সত্য পূর্ণ জ্ঞানে পূর্ণ মহেশ্বর খণ্ড মহেশ্বর না পূর্ণ মহেশ্বর পূর্ণ শিবত্ব সেখানে কিরকম কালকে বদ্ধ করে দিল সেখানে না আছে পাস্ট ফিউচার শুধু রয়েছে প্রেজেন্ট মোমেন্ট আর সেই মোমেন্টটাকে এতটাই বাড়ানো হয়েছে যে আমরা মনে হচ্ছে মোমেন্টটা একটুখানি চলে গেল না যখন শিবত্ব এসে যাচ্ছে তখন সবসময়ই প্রেজেন্ট সবসময়ই প্রেজেন্ট টেন্স সেখানে না আছে পাস্ট না আছে ফিউচার সবসময় সেখানে প্রেজেন্ট টেন্স সেখানে কোনো যে মেমোরির কথা বলছিল যে একটা লোকের চেহারা দেখলাম তোমার চেহারাটা দেখলাম কি ওর চেহারাটা দেখলাম তার চেহারাটা আমি দেখে নিয়েছি এখনো চোখ বন্ধ করলে মনে রয়ে গেল মেমোরিতে স্টোর হয়ে গেল এই নামের ব্যক্তি এই চেহারা ওটা মেমোরিতে রয়ে গেল তাই এরকম আমাদের কত অনন্ত মেমোরি আমাদের ঝিনে জমে আছে পূর্ব সংস্কারে জমে আছে ছোটবেলা জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত কত মেমোরি স্টোর হচ্ছে সেগুলো তো আমার ব্রেনে সব ঢুকছে এবার আর ফিউচারও চলতে থাকবো কত মেমোরি ঢুকবে সেই মেমোরিগুলোই কি করছে আমাদেরকে স্ক্যাটার করে দিচ্ছে আমাদের হয় পাস্টে নয় ফিউচারে টেনে নিয়ে যাচ্ছে কল্পনার রাজ্যে নিয়ে চলে যাচ্ছে অনেক সময় তা আমাদের ওই সব চিন্তার বিচ্ছিন্ন বিভিন্ন মানে বিচ্ছিন্নতা বোধ যাকে বলে সেগুলোকে সরিয়ে তখন আমি শান্ত হতে পারবো তখন কিন্তু মেমোরিগুলো থাকলেও ওই মোমেন্টটাই আর থাকছে না ওই জায়গাটা আমি ব্লক করে দিচ্ছি ওই জায়গাটা কেউ আসতে পারবে না ওখানটা পুরো শুধু বর্তমান ওখানটা আমি স্থির ওখানে আমিই নেই আমি হয় ওখানে একটা আনন্দ শুধু একটা আনন্দ থাকছে যে কোনো মাধ্যমে মন্ত্রোচ্চারণটা একটা বিশেষ মাধ্যম এই জন্য চ্যান্টিংটাকে ভীষণ গুরুত্ব আমাদের ভারতবর্ষে দেওয়া হয় সেটা জোরে জোরে চ্যান্ট তোমার ইষ্ট মন্ত্র দীক্ষা মন্ত্র তো জোরে বলতে পারবে না সেটা তোমার সম্পূর্ণ নিজের সোলের কি বলবো পিউরিফিকেশন প্লাস ইষ্টের সঙ্গে তোমার যে নিজস্ব ভাব ভালোবাসার ব্যাপার আমি যাকে ভালোবাসি আমি তার নাম ডাকছি তার সঙ্গে আমার রিলেশনের ব্যাপার আমিও কৃষ্ণ ডাকছি তুমিও কৃষ্ণ ডাকছো কৃষ্ণ তোমার কৃষ্ণ আলাদা আমার কৃষ্ণ আলাদা তো সেটা তোমার কৃষ্ণের সঙ্গে তোমার যে ভালোবাসা সেটা বোঝার জন্য বা তার সঙ্গে তুমি গল্প করছো ওটাই জপ করে আর খুব মন চঞ্চল হয়েছে চঞ্চল ঠাকুর আর আমাদের সারদা মা বলছেন ইন্দ্রিয়গুলোকে বসে আনার জন্য জপ করে খুব চিত্ত চঞ্চল লোভ বাড়ছে ক্রোধ বাড়ছে ওগুলোকে কন্ট্রোল করার জন্য মন্ত্র করা কিন্তু তার সাথে সাথে যেটা দরকার জোরে জোরে চ্যান্ট করা উচ্চারণের মাধ্যমে যাতে করে এই ফলগুলো পাওয়া যায় আর এর সঙ্গে সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র এর উপরে কিছু নেই তুমি যত যাই করে দাও হরে কৃষ্ণ মহামন্ত্রের ওপরে মহামন্ত্রই বলা হয়েছে তারক ব্রহ্ম নাম বলা হয়েছে এর ওপরে কিচ্ছু নেই আর বিশেষ করে যদি হাততালি দিয়ে করা যায় এর কোনো বিকল্প নেই কারণ প্রত্যেকটা পয়েন্টে আমাদের থাকা লাগছে হাততালি যার ফলে গোটা শরীর এবং আমাদের মন অনেক সহজে একটা শব্দ হচ্ছে একটা তার ফলে আমার মনটা বাইরে যেতে চেষ্টা করলেও যেতে পারছে না একটা শব্দের সাহায্যে সেটা ভেতরে থাকার তালে তালে ছন্দে ছন্দে থাকার চেষ্টা করছে তার সঙ্গে যখনই আমি দুটো হাতে তালি দিচ্ছি
আমার এই যে এটা ভাইব্রেশনটা গোটা শরীরে আমার চলে যাচ্ছে, সমস্ত নার্ভের পয়েন্টগুলোতে এখানে এসে মিশেছে। আবার তার সাথে সাথে নাচ, হরিনামের নৃত্য, এই নৃত্যের চালুটা করেইছিলেন মহাপ্রভু। কেন? লোক নাম করতে করতে অনেক ঘুমিয়ে পড়ে, ভুলে পড়ে, ও নাচ কর, তমগুণ সরা। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাটা জোরে আকার আছে যে রাম রাম হরে হরে। আর নন বেঙ্গলিদের মধ্যে হরে রামটা আগে হয়, কেননা আমাদের অ্যাকচুয়ালি কলিসন্তরণ উপনিষদের মন্ত্র, উপনিষদেই আছে হরিনাম। কলিসন্তরণ উপনিষদ বলে একটু উপনিষদ আছে, তার মধ্যে হরে রামটা আগে আছে, হরে কৃষ্ণটা পরে আছে। কিন্তু যখন দেখা গেল যে সময় মহাপ্রভু এসেছেন, সে সময় ওই ব্রাহ্মণ্যবাদ আর ছুঁইছু এবং বেদে একমাত্র ব্রাহ্মণদেরই উচ্চারণের অধিকার আছে, চণ্ডাল শূদ্ররা পারবে না, মেয়েরা পারবে না, যখন এরকম একটা বিচ্ছিরি পরিস্থিতিতে মহাপ্রভু এসেছেন, মহাপ্রভু দেখলেন এখন এরা এমন অবস্থায় এদেরকে আমার ধরে ধরে বোঝানোর মতন অবস্থা নেই, তো বোঝাতে বোঝাতে আমরা এই লীলা সাঙ্গ হয়ে যাবে। তার থেকে আমাকে এমন কিছু একটা করা দরকার, এটা যদি কিছু বলতে না পারে, এটা স্টপ করা। যেমন যেই সমস্যায় আমাদের রামকুমার চট্টোপাধ্যায় মানে ঠাকুরের দাদা পড়েছিল, যে কৈবর্তের বাড়ি এতে দ্বারা কালী মন্দির প্রতিষ্ঠা হয়, কৈবর্ত যদি মালিক হয় তাহলে আমরা ব্রাহ্মণরা ভয় কর কেউ যাবো না। উনি এখন দেখলেন যে এদের যদি আমি এখন ব্রাহ্মণ্যবাদ বোঝাতে চাই, আমাকে মেরে তাড়িয়ে দেবে, আমার পারপাস সার্ভ হবে না। পারপাস সার্ভ করতে গেলে ওরা যখন শাস্ত্রযুক্তি দেখাচ্ছে, আমাকেও শাস্ত্রযুক্তি খুঁজে বার করতে হবে, যাতে ওরা কথা বলতে না পারে। তো ওদের তো রিয়েলাইজড নয়, এরা শুধু ওই নামে পণ্ডিত। হ্যাঁ, তার মহাপ্রভুরও যে সমস্যা হয়েছিল, পরবর্তীতে রামকুমার চট্টোপাধ্যায়েরও একই সমস্যা হয়েছিল। তো রামকুমার চট্টোপাধ্যায় একটা বলেন, তারপরে ওটাই যাচ্ছে। রামকুমার চট্টোপাধ্যায় তখন অনেক পুঁথি ঠুটি ঘেঁটে দেখলেন, যিনি মন্দির বানিয়েছেন তিনি যদি মন্দিরটা অন্য কাউকে কোনো ব্রাহ্মণকে উৎসর্গ করে দেন, তাহলে সেটা ব্রাহ্মণের মন্দির হয়ে গেল, তখন অন্য ব্রাহ্মণদের আসতে অসুবিধা। তো এই প্রপোজালটা যখন রানী রাসমণিকে তিনি বললেন, তো খুব ভালো কথা, আমি আপনাকে উৎসর্গ করে দিচ্ছি। তখন ওনার দাদার নামে মন্দিরটা উৎসর্গ করলেন, ঠাকুরের দাদার নামে। তারপরে উৎসবগুলো সবাই এলো, স্নানযাত্রার দিনের মায়ের প্রতিষ্ঠা হলো ইত্যাদি। তা মহাপ্রভু তখন দেখলেন যে আমাকে এখন এটা কিছু করতে হবে, এতে যদি আমরা উনি বুঝেছিলেন এটাই শ্রেষ্ঠ, এই হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, এই মন্ত্র দিয়েই সবাইকে উজ্জীবিত করতে হবে, এক সূত্রে বাঁধতে হবে, সমস্ত জাতিভেদ তুলে দিতে হবে। কিন্তু আমি এখন করতে পারবো না, কারণ করতে গেলে আমি অবজেকশন পাবো, আমাকে মেরে দাঁড়িয়ে দেবো। আর এদের বোঝানোর মতন আমার এখন বোঝাতে পারবো, সেটা অনেকটা লম্বা প্রজেক্ট, আমার অত টাইম নেই। কি করা যায়? উনি তখন পুঁথি ঠুতি ঘাঁটতে আরম্ভ করলেন, ঘেঁটে পেয়ে গেলেন বৈবর্ত পুরাণে এই জিনিসই পেলেন, কিন্তু সেটা উল্টে পেলেন। কিভাবে পেলেন? আগে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম, জাস্ট উল্টে পেলেন, একদম পেয়ে গেছে বৈবর্ত পুরাণে। যেই উনি পেলেন, তখন উনি পণ্ডিতদের বললেন যে দেখো এই নাম তো পুরাণে আছে, পুরাণে তো সবার অধিকার, বেদে সবার অধিকার নাম। তখন আর ওরা মুখ বন্ধ হয়ে গেল, সত্যি তো পুরাণের মন্ত্র যখন এখন আর ওটা উপনিষদের মানে বেদের মন্ত্র। আজকে তুমি দেখো না, আজকে গীতাকে তো উপনিষদ বলা যাচ্ছে না, গীতা স্মৃতিশাস্ত্রের মধ্যে পড়ছে। এরকম অজস্র উপনিষদের মন্ত্র একদম অবিকল টোটো, মানে কোনো শব্দ বিকৃত করা হয়নি, এরকম অজস্র মন্ত্র কিন্তু গীতার মধ্যে ইনক্লুড করা হয়েছে। কাজেই যারা গীতা পড়ছে তারা অটোমেটিক ভাবে উপনিষদ পড়া হয়ে যাচ্ছে। কিন্তু যে সমস্ত ব্রাহ্মণরা তখনকার দিনে ঝঞ্ঝাট লাগাতো, উপনিষদ নিচু জাতি পড়তে পারবে না, গীতা পড়লেই তো হয়ে যাচ্ছে, তখন গীতার বাধা দিতে পারছে না। গীতাটা তো স্মৃতিশাস্ত্র পুরাণের মধ্যে পড়ছে, মহাভারত মহাকাব্যের অংশ, ওরা তো ডাইরেক্টলি বেদ উপনিষদের পাঠ নয়, সেজন্য ওখানে কিছু বলতে পারছে না। এগুলোতে টেকনিক্যালি নানান রকম ম্যানেজমেন্ট করে ওই সমাজকে ধরে রাখা, এবং যারা সমস্যা করছে তাদের সঙ্গে দ্বন্দ্ব বিবাদে যেও না, এতে তোমার আরো চিত্ত বিক্ষেপ হবে, তাদেরকে তাদের মতন করে থামানোর মতন টেকনিক খোঁজো, এটাই হচ্ছে কৌশল। সে একবার কি যেন একটা ঘটনা আছে না মহাভারতে, একটা কোনো উৎসব অনুষ্ঠান বা কোনোটা যজ্ঞ হচ্ছে, কৃষ্ণ কি করলেন, ভগবান গোবিন্দ কি করলেন, ওই দুর্যোধনকে দায়িত্ব দিলেন যে কোষাগার তোমাকে সামলানোর দায়িত্ব দিচ্ছে, এই অনুষ্ঠানটার জন্য যে টাকা পয়সার যে হিসেব নিকেশ তুমি করো। তো সম্মানিত বোধ করলো, এবং তার সঙ্গে প্রচন্ড বিষয় জানে যে একটা জিনিস ইধার হওয়ার নয়, সেজন্য একেবারে খুব সুন্দরভাবে সেটাকে ওই জায়গাটা ওই কাজটা রক্ষা করলো।
মানে যার নেগেটিভ লোককেও ঠিক করে কাজে লাগানো, ওটা মায়ের যে আদ্যাশক্তি দশমহাবিদ্যা, তার মধ্যে যে ধূমাবতী আছে না, ধূমাবতীর আবার যে অনেক অংশ, এক একটা দশমহাবিদ্যার থেকেও তো অনেক ছোট 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 মায়ের রূপ আছে, অনেক এক একটা স্ফুলিঙ্গের মতো। ধূমাবতী, ধূমাবতীর একটা রূপ হচ্ছে প্রত্যঙ্গিরা। প্রত্যঙ্গিরা বলে একটা রূপ আছে, হ্যাঁ লিখতে দিচ্ছি। প্রত্যঙ্গিরা রূপটা ওইরকম মজা। তুমি ধরো জঙ্গল দিয়ে যাচ্ছ, হঠাৎ করে তোমাকে একটা গাছের কাঁটা তোমার গায়ে লাগলো, বাপরে তুমি চেঁচিয়ে উঠবে, বলে তো বাবা আমার কাঁটাটা ব্যথা দিল, কি করলে তুমি কাঁটাটা ফেলে দিলে গা থেকে। যে বুদ্ধিমান হবে কাঁটাটা ফেলবে না, রেখে দেবে, রেখে দেবে সঙ্গে। যে এটা কোনো সময় জঙ্গলে ঢুকছি, আমার কোনো আত্মরক্ষার কাজে লাগতে পারে, কোনো হিংস্র প্রাণী যদি আসে তার প্রিয়। এই যে টেকনিক, এই টেকনিকগুলো যে যত সাধনে থাকবে বুদ্ধি খুলে যায়, ইনটিউশন ভিজুয়ালাইজ করতে পারে, যে এরপরে এটা হতে পারে। ভিজুয়ালাইজ করা মানে কি, ত্রিকালদর্শী কে, যে আগে এখন ভবিষ্যৎ সব দেখতে পায়। তার মানে কি, যে আমার এখনকার যে সিচুয়েশনটা আমি নেগেটিভ দেখছি, ঠিক আছে, নেগেটিভিটি থেকে আমি বুঝে নিলাম, এর থেকে এক্সট্রাক্ট করে নিলাম, যার জন্য চাণক্যের এত বুদ্ধি কেন। চাণক্য কেন বারে বারে বলেছেন শত্রু থেকেও শিক্ষা নেবে, শত্রুরা কি করছে ভালো করে দেখো, ওদের অনেক গুণ আছে, যার জন্য সে তোমার সাথে শত্রুতা করার মতন তার সামর্থ্য রয়েছে। তোমার সঙ্গে শত্রুতা যখন করছে তার মানে ওর মধ্যে সামর্থ্য আছে, তো ওর সামর্থ্যগুলোকে তুমি শিখে নাও, ওর সাথে দ্বন্দ্বে যেও না। আমরা কি করি, ওর মুখ দেখবো না তো কিছুই দেখবো না, ও সব খারাপ, বোকা তো। যে চালাক হবে সত্যিকারের, সে ওই যাকে সে পছন্দ করে না তার থেকেও ভালো গুণগুলো বেছে তুলে নেবে। তো এটা হচ্ছে প্রত্যঙ্গিরা, এটা দশমহাবিদ্যার মধ্যে অন্যতম যে ধূমাবতী, ধূমাবতীর আবার একটা ডিভিশন, মানে তারই আর একটা উপরূপ। মায়ের তো অনন্ত অনন্ত রূপ। এখন প্রত্যঙ্গির এবং অঙ্গিরস দুই ঋষি তপস্যা করে এই দেবীকে মানে পা পেয়েছিলেন, সিদ্ধি লাভ করেছিলেন। সেই জন্য সেই দেবী খুব প্রসন্না হয়ে তখন মা বলেছিলেন তোমরা আমার বাবার মতো, মানে আমাকে চট করে কেউ ঘাঁটায় না, ভয় পায়। আমি তো কাটা মেধাই, মানে ডেঞ্জার বলি আমাকে ভয় পায় না। কিন্তু তোমরা যখন আমাকে এত প্রসন্ন করে ফেলেছো, আজকে থেকে আমি তোমাদের মেয়ে হয়ে গেলাম। তো সেজন্য সেই থেকে তোমাদের নামই আমার নাম হলো, সেজন্য সেই থেকে তার নাম হয়ে গেল প্রত্যঙ্গিরা। লিখে দিচ্ছি আমি। সবটাই তোমার আপেক্ষিক ব্যাপার, রিলেটিভ। যে কাঁটা তোমাকে এখন বিধিয়ে তোমাকে নেগেটিভ এক্সপিরিয়েন্স দিয়েছিল, সেই কাঁটাই তোমাকে পজিটিভ এক্সপিরিয়েন্স দেবে যখন তুমি আত্মরক্ষার কাজে তাকে ব্যবহার করবে। সুতরাং নাথিং ইজ দেয়ার মানে পজিটিভ অর নেগেটিভ, এভরিথিং ইজ ইকুয়াল, এবং সব কিছুর মধ্যেই তুমি একটা সাম্য খুঁজে পাবে তোমার যদি ঠিকভাবে ইনটিউশন কাজ করে। তখনই ভিজুয়ালাইজ করে কথা, ভিজুয়ালাইজ করে চলা, ভিজুয়ালাইজ করে ভাবনা, সব কিছুর মধ্যে একটা ভীষণ রকম ছন্দ চলে আসবে জীবনে, যে ছন্দটা আমাকে একটা খুব সুন্দর সুস্থ জীবন দিতে সাহায্য করবে। জীবনের সমস্ত সমস্যাগুলোকেও তখন আর সমস্যা মনে হবে না, মজা লাগবে, চ্যালেঞ্জ পেলাম। একটা মনে করছি, হ্যাঁ যখন মা যখন যাচ্ছি আর শারদামার মেয়ে আর কি মেয়ে রাধু, এই রাধু সার্ভে, রাধু শ্বশুরবাড়িতে তত্ত্ব পাঠাবে নলিনীদিকে, রাইট, কথা আমার এই ছবিটা মনে হচ্ছে। আমি এই জিনিসটাই তো সেদিন কথা বললাম বোধহয়। নলিনীদিকে তখন নলিনীর সঙ্গে রাধুর গন্ডগোল, রাধু মায়ের গন্ডগোল, দিলে তার উপরে সব ভার, তার উপরে ভার দিলে। হ্যাঁ হ্যাঁ, বিয়ের সময় তখন বলেছিল আত্মীয় সবাই মিলে যে তোমার সত্যি তাকে হ্যাঁ, আর এই প্রত্যঙ্গিরা, এটা কিন্তু দেখবে কম বেশি আমাদের সাংসারিক এটাই জীবনে হচ্ছে এটা খুব আছে। ম্যানেজমেন্ট, এটাকেই বলে ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটাই তো পড়ানো হচ্ছে এখানে গিয়ে। এইটা এইটা কিন্তু মা যে ম্যানেজমেন্টে করেছেন আউট অফ লাভ, আউট অফ কম্প্যাশন, আর এটা যেটা করছে ধূর্ত বুদ্ধিতে করা, যেটা ওকে আমি কাজে লাগিয়ে নিই। কারণ আমি সবসময় একটা কথা বলি, ইউজ করা আর ইউটিলাইজ করা দুটো কিন্তু আলাদা জিনিস। আমার একটা কোয়ালিটি আছে, ওটা ইউটিলিটিতে আসুক সেটা চাই, কিন্তু আমি ইউজ হতে নিশ্চয়ই চাই না। আমাকে কেউ কাজে খাটিয়ে নেবে, তার পারপাস সার্ভ করে নেবে স্বার্থ করার মতো, সেটা নিশ্চয়ই ঠিক নয়। যখন আমি বুঝে যাবো আমি ওই সরে আসবো, তা সেখানে আমি তার সঙ্গে দ্বন্দ্বেও মারবো না, তাকে নিয়ে ভাববো না, তাকে নিয়ে আলোচনা করবো, ওটা আমাকে মাথায় রাখবে। আমি যার থেকে নেগেটিভ এক্সপিরিয়েন্স পেলাম, শিক্ষা হলো, নতুন লেসন হলো, তো তাকে নিয়ে আমি চর্চা করবো। তাহলে আমি কি হচ্ছে, আমার স্ট্যান্ডার্ড নামিয়ে ফেলছি, আমি আমার স্ট্যান্ডার্ড নামতে দেবো না। জায়গাটাই আমরা ভুল করে ফেলি। এটাই আমরা ভুল করি। এই ঠিক
এই জায়গাটাতেই আমরা ভুল করি। আমাদের স্ট্যান্ডার্ড, আমাদের এখানে কারণ আমাদের সেলফ ওয়ার্থ আমাদের মাথায় রাখতে হবে যে আমি কিন্তু হেলা জিনিস নই, আমি ব্রহ্মাণ্ডেও একটা শক্তি, আমার দেহে যে ব্রহ্মাণ্ডটা আছে এর অনন্ত শক্তি, কাজে আমি এটাকে হেলায় আমি নিজের স্ট্যান্ডার্ডটাকে আমি নামতে পারবো। আমার মনে একটা অনেক প্রশ্ন ছিল, আপনার এই কথাটা না আমার একটি প্রশ্ন পুরো জলের মতো ক্লিয়ার হয়ে গেল। এটা মনে হয় তুমিও বুঝেছো, মানে একদম পরিষ্কার, মানে একদম এটা এই জায়গাটাতে আমার একটা দ্বন্দ্ব ছিল কোনো একটা বিষয় নিয়ে, তো আমি সেটা ডিসকাস করছি একটু। না সে দরকার কি আছে, ডিসক্লোজ করলে তো আবার ওই হ্যাঁ, তো সেটা আবার ঘাটানো হবে, তো একদম সেটা একদম মানে একটা হোয়াইট পেপার হয়ে গেল। হ্যাঁ, প্রাথমিক জীবনে আমরা সমস্যা আমরা নিজেরাই তৈরি করে আমরা সেটাকে বাড়াতে একটা অশান্তি পর্যায়ে নিয়ে চলে যাই। বাইরের অশান্তি, তখন মনের অশান্তি, মানে একটা জীবনটাই তখন একটা জেরবার হয়ে যায়, ভালো লাগে না কিছুই, তখন কোথাও গিয়েও শান্তি হচ্ছে না, কারণ অশান্তিটা তো করে ফেলেছি ভেতরে, তখন অশান্তির জিনিসগুলো অ্যালাইন হয়ে আসছে আমার কাছে, ওগুলো অ্যাট্রাক্টেড হয়ে চলে আসছে, যত বাজে খবর আসছে, তত উল্টো পাল্টা হচ্ছে, রাস্তায় নেমে বেরিয়ে দেখলাম বাস নেই, একটু পরে গিয়ে একটা জায়গায় হয়তো বসলাম, দেখলাম 4টে লোক ঝগড়া করছে, একটা জায়গায় উঠলাম তো সেখানে দেখলাম সেই বাস কন্ডাক্টর আমার সঙ্গে দুর্ব্যবহার করলো, সে এরকম হচ্ছে কেন আমার সঙ্গে, সকাল থেকে এরকম খারাপ, বুঝতে হবে আমি ওখানে খারাপে অ্যালাইন হয়ে আছি। অ্যারেঞ্জমেন্টটা ঠিক নেই। ভালো অ্যালাইনমেন্ট থাকলে ভালোগুলোই আসবে, আর খারাপ অ্যালাইনমেন্ট থাকলে খারাপগুলোই আসবে। কাজে এই ভেতরের অ্যালাইনমেন্টের জায়গাটা আমাদের ঠিক করা দরকার। এরপরে হচ্ছে তাহলে আমাদের এই জায়গাগুলো হয়ে গেল। তাহলে শরীরের নিম্ন দেশস্থ স্নায়ুগুচ্ছে বর্ণকম্পন স্রোত আলোড়িত হলে যদি শরীরের ঊর্ধ্বদেশে মন স্থাপন করা যায় তবে ওই ধারা অতি সহজে উদ্বোধনী হয়। এগুলো হয়ে গেল। তা এরপরে আমাদের দন্তবর্ণের ঘটনা আসছে। দন্তবর্ণ কি? লি, ত, থ, দ, ধ, ন, ল, স, এরা হচ্ছে দন্তবর্ণ। এবারে বলছি মানুষের মন স্বভাবতই নিম্নভূমিতে বিচরণ করে খুব স্বাভাবিকভাবে, খাওয়া পড়া সংসার এসব নিয়ে, মলমূত্র, এই আর কিছুতে তো মন বিশেষ ভরে না। সংসারের শতকরা 99 জন মানুষ বিক্ষিপ্ত চিন্তার বশ। এই জন্য ঋষিগণ কণ্ঠ ওষ্ঠ দন্ত বর্ণের নাম নির্বাচন করে দিয়েছেন মানুষের কল্যাণে। যেমন তেমন বীজ মন্ত্র বা মন্ত্র কিন্তু দেয়নি ঋষিরা, দেবতাদের নামগুলো তারা সিলেক্ট করেছে, এরকম বর্ণ বেছে বেছে বানিয়েছে। কৃষ্ণাকে যে কৃষ্ণ বলবো কেন, ওই নামটা তাকে ভগবানকেও আমি নামকরণ করছি ওই নামে, কেন? ওতে আমার ভালো হবে। আমার বোনের নাম কৃষ্ণা, তোমার আমার বোনের বোনের নাম হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণা, 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 কি হবে? ওরভাবে একবার ডেকো না, বাড়িতে দাঁড়িয়ে দেবে। তোকে ডাকতে হবে না। অন্য জায়গায় নিয়ে চিন্তা করছি। ধরো তুমি যে নারায়ণ, নারায়ণ, একটা গান আছে, ধরো আমি নারায়ণ বলে এইভাবে উচ্চারণটা করছি। নারায়ণ, 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 হরি নারায়ণ। ইয়েটা বদলে গেল কিন্তু। হ্যাঁ, ওই নন বেঙ্গলিদের উচ্চারণটা অনেক পরিষ্কার, বুঝতে পেরেছো? এইরকম হয় না। তুমি পাখাটা চালাওনি কেন? আমি চালানো আছে। তারপরে এত নামছি। এবারে বলছি এখানে তাহলে আমাদের কৃষ্ণ শব্দের এই নামটা এই জন্য উদাহরণে বলা হয়েছে, কৃষ্ণ এই নাম বা মন্ত্রের অর্থ ভাব। এবারে আমি এটা লিখেও দিয়েছি, যেটা একটু আগে বলেছি। কৃষি ভূর বাচক শব্দ রণশ্চ নিবৃত্তির বাচক। কৃষি ভূ অর্থাৎ সত্তাবাচক এবং ণ নিবৃত্তিবাচক, এই দুইয়ের একত্রিক কৃষ্ণ, এটা একটা অর্থ। এটা আমরা একটা উপনিষদের মধ্যে গোপাল পূর্ব তাপনী উপনিষদ বলে একটা উপনিষদ আছে, তার মধ্যে বলা হচ্ছে কৃষ্ণ ভূর বাচক শব্দ প্রণাশ্চ নিবৃত্তির বাচক, যে নাম উচ্চারণ করতে করতে জাগতিক ওয়ার্ল্ডলি অ্যাটাচমেন্ট কাটতে আরম্ভ করে দেয়, সেই নাম হচ্ছে কৃষ্ণ নাম। কৃষি মানে হচ্ছে জমি, এবং নিবৃত্তি অর্থে নাটা নিবৃত্তি, নিবৃত্তি মার্গ, মানে কৃষ্ণ নাম যে যত করতে থাকে তার ওয়ার্ল্ডলি অ্যাটাচমেন্ট কমতে থাকে, ওয়ার্ল্ডেই থাকবে, সব অ্যাক্টিভিটিতেই থাকবে, বাট অ্যাটাচমেন্টটা লুজ হতে হবে। তো এটা হচ্ছে তার মানে এটা আধ্যাত্মিক দৃষ্টিকোণ। শান্তি অটোমেটিক্যালি, কাজও সুন্দর হয়। তোমার
হ্যান্ডসন লাইফটা, হচ্ছে ওয়াংরু, ফুংসু ওয়াংরু, ওটা সত্যি রিয়েল ক্যারেক্টার, ওটা তো কোনো কাল্পনিক চরিত্র নয়। ওইটা একটা আমার কাছে গুরুর চরিত্র আমার চোখে। ফুংসু ওয়াংরু চরিত্রটা অসাধারণ। সে তো ইঞ্জিনিয়ারিং পড়ছে, অন্যদের মতো মুখ পড়তে কেউ দেখছেই না। ও কি বললো, ইঞ্জিনিয়ারিং আমার সবসময় মাথায় চলছে, আমি দেখতে পাই সব। ওই যে ভিজুয়ালাইজ করা, ভিজুয়ালাইজের আজ্ঞা চক্র আর বিশুদ্ধ চক্রের এমন অ্যালাইনমেন্ট হয়ে আছে যে তাকে ওরকম সারা টানা করে পড়তে হচ্ছে না। নাম পাইনি, তাতে কোনো আসছে না, অন্যের নামে পরীক্ষা দিচ্ছে, অন্যের নামে পড়াশোনা করলো, ওর তো নিজের নাম যশের খ্যাতির কোনো ইচ্ছেটাই নেই। আর গতকালকে অভেদানন্দজির একটা পোস্ট কমিউনিটি পেজে উনি দিয়েছিলেন, ওটা আমার খুব পছন্দ। আমি অভেদানন্দজির লেখাগুলো আমার প্রচন্ড ভালো লাগে, আগে আমার পড়া ছিল, কিন্তু ওই পোস্টটা রাত্রিবেলা পেয়ে আমি ওনাকে বললাম যে আপনি কমিউনিটি পেজ ওনার চ্যানেলে দিয়েছিলেন যে আপনি এটা কালকে অবশ্যই ইয়ে করবেন, ফেসবুকে শেয়ার করবেন। তার সকালেই দেখছি উনি শেয়ার করেছেন পবিত্রবাবু। তো ওর মধ্যে একটা লাইন আছে, ওই পুরো লেখাটার মধ্যে যা বক্তব্য, যে তার মধ্যে বলা হচ্ছে যে নেপোলিয়ন বীর নয়, নেপোলিয়নকে আমি বীর বলতে পারছি না, কেননা সে উচ্চাকাঙ্ক্ষার দাস। যে অনেক রক্তক্ষয় করলাম, মানুষ মারলাম, গায়ের বীরত্ব দেখালাম, ওটা বীরত্ব নয়। বীরত্ব কোনটা, যে মনকে যে বসে এনে তার মনের সব ডিজায়ারগুলোকে ধ্বংস করতে পেরেছে, বা মনটাকে যে সম্পূর্ণভাবে জয় করতে পেরেছে, নিজের মনকে, সেই হচ্ছে আসল বীর। এই হচ্ছে অভেদানন্দজির কথা। আমরা সবকিছু নেম, ফেম, ডিগ্রি, এগুলোর জন্য আমরা সবসময় ওই দিকেই ফোকাস থাকছি, আমাকে কে কোন নামে ডাকছে। আমি খুব পছন্দ করব যদি আমার কোনো টাইটেল ইউজ না হয়, সিরিয়াসলি বলছি, কিন্তু আমি দুটো টাইটেল ব্যবহার করি, বাবার এবং হাজবেন্ডের। তো দুজনে আমার কাছে সম্মানীয় এবং প্রিয়জন। আমি দুটো টাইটেল, আমি যখন বিয়ের পরে আজ থেকে তো অনেক বছর আগে বিয়ে হয়েছে, যখন প্রথম আমার দুটো টাইটেল ইউজ করা শুরু করলাম, কত লোক কত কথা। এখন অনেক তো লোকজন মন উদার হয়েছে, কেন আপনি দুখানা পদবি ব্যবহার করছেন, আপনার কোনটা বাপের বাড়ি, কোনটা আপনার শ্বশুর বাড়ির বাড়ি। আর তখন আমার বয়সটাও ছোট ছিল, তো যেখানে যেতাম অনুষ্ঠান থেকে, মানে স্টেজ থেকে নামার পরে এর অবান্তর প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হতো। হ্যাঁ, যে আপনার কেন দুখানা পদবি, একটা বসু একটা দত্ত, কোনটা কে, আপনার জানার দরকার কি মনে ভাবছি, যেই হোক না কেন আমার আছে সমস্যাটা কোথায়, কার কি। আবার একজনের অদ্ভুত ধরনের ব্যাপার, না এটা কিরকম ব্যাপার ভাবছি, নয় তাহলে আপনি কিছু শোনেননি, আমার পদবি নিয়ে এত আপনি ভাবছেন, তাহলে কিছুই আপনি শোনেননি। কিন্তু আমি দেখেছি যে আমরা পদবি ব্যবহার করছি কি আমার একটা আইডেন্টিটির জন্য। তো যেমন এখনো গ্রাম দেশে দেখা যায়, ওটা বামুন পাড়া, ওটা কায়েত পাড়া, ওটা মুচি পাড়া, ওটা গোবিন্দ এসেছে, কোন পাড়ার গোবিন্দ, মুচিদের গোবিন্দ এসেছে, এই কায়েতের গোবিন্দ এসেছে। এইভাবে সবাইকে একটা করে জাতিগত, বর্ণগত একটা বিভাজন, নারীগত, পুরুষগত বিভাজন, গোত্রান্তর হয়েছে কিনা একটা মেয়ের, এখন যেটা সুপ্রিম কোর্ট করে দিয়েছে, খুব ভালো, মেয়েরা টাইটেল চেঞ্জ না করলেও চলবে, করেও না। কারণ আমরা ছোট থেকে সার্টিফিকেট সবাইতে আমার একটা সার্টেন ইউজ হচ্ছে, আবার সেগুলো চেঞ্জ করা অফিসিয়ালিও ডকুমেন্টসেও অনেক সমস্যা হয়, খুব ভালো কথা। কিন্তু সব থেকে ভালো যেটা, আমি যদি আমার সেই ক্ষমতা থাকে ইন ফিউচার, আমি আমার দুটো টাইটেল উড়িয়ে দেবো, যত ভারমুক্ত হওয়া যায়। আমাকে চেনার জন্য নামটুকু যথেষ্ট, ব্যাস। কি দরকার আছে জাগতিক জিনিস বোঝাগুলো ঘাড়ের উপর নিয়ে ঘুরে বেড়ানো, এগুলো তো আমার কোনো আখেরে কাজে আসবে না। আমি তো শুধু একটার পর একটা বোঝা জড়াচ্ছি। তারপরে আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি স্পিকার, আমি টিচার, আমি বিজনেসম্যান, তারপরে আবার যদি নামের পাশে ডক্টরেট কেন আবার সংস্কৃত নিয়ে যারা পড়ে তাদের তো এই তীর্থ, সাংখ্য তীর্থ, বেদান্ত তীর্থ, কাব্য তীর্থ, তর্কালঙ্কার, কত অলঙ্কার থাকে তার তো কোনো শেষ নেই। আবার এমন সন্ন্যাসী দেখেছি আমি, যিনি আমাদেরই গুরুমন্ত্রের প্রোগ্রামে তাকে আনা হয়েছিল, নাম বলছি না, তিনি এসেছেন, আমরা জানতাম না, উনি সন্ন্যাসী, গেরুয়া বসন পরা এবং গিরি সম্প্রদায়ভুক্ত। গিরি মানে যারা একদম শঙ্করাচার্য, গিরি সম্প্রদায়ভুক্ত। তিনি এসে প্রথমে প্রোগ্রাম লিস্ট দেখে বলছেন, আমার নামের পাশে ডক্টরেট বসেনি কেন। তখন খুব ছোট, তখন বাবা এইসব অ্যারেঞ্জ করতো, বাবা হ্যাঁ মহারাজ বলো, অ্যানাউন্সমেন্টে মহারাজ বলতে বলো, এরকম সব ব্যাপার আর কি। তো আমার বাবা তখন উইংসের পেছনে এসে বলছে, কি মুশকিলের আবার সন্ন্যাসী, আবার সেখানে আবার ডক্টরেট, সে তো সব ভস্য করে, বিরোজা হোম করে, ত্যাগ করে, সে তো সন্ন্যাসী, মানে সে তো আত্মশ্রাদ্ধ করে চলে এসছে, সেখানেও আবার ডক্টরেটের অভিমান। তাহলে এই ব্যাপার, ওই জন্য আমার বাবা পরবর্তীকালে বলতো
যে যখনই অনুষ্ঠান করতে হয় সাধু সন্ন্যাসী আনা হয় এগুলো ধরবেন না, কেটে দিন, মার খাবো আমি, রবীন্দ্রবাবু রাখবেন না। হ্যাঁ, তাই সাধু সন্ন্যাসীদেরকে যেন আমরা মোহিত না হই। আসলে ওইখানে আইলেসনেসটা হচ্ছে না, যখনই আমরা বাইরে চাকচিক্যে যাব তখনই আমরা ঠকবো। ওর জন্য আমাদের যাতে ইনটিউশনটা ঠিক থাকে, এই দুটোর অ্যালাইনমেন্ট ভীষণ দরকার। তার জন্য এইগুলো সাহায্য করে। সবসময় ফ্রন্ট পেজে আছি আমি, ফোকাস থাকা সবসময়। আর এখন ফেসবুক হয়ে আরো সর্বনাশ হয়েছে, প্রতিটা মানুষই শুধু ফোকাস থাকার চেষ্টা করে। তো যে কোনো উপায়, হয় সাজগোজ দেখিয়ে, রূপ সৌন্দর্য দেখিয়ে, কোথায় দামি দামি জায়গায় বেড়াতে গেছি বিদেশ তার ছবি দেখিয়ে, নয় কোন দামি দামি জিনিস কিনেছি তার জিনিস দেখিয়ে। আমার ছেলে অমুক পরীক্ষায় পাশ করেছে, সার্টিফিকেট ধরিয়ে দাঁড় করিয়ে দিল মেডেল গলায়, কি পোকা পোকা লাগে, মানে এত ছেলে মানুষই লাগে ওগুলো, আমার অত্যন্ত ছেলে মানুষই লাগে। যেগুলো আমি তখন মনে হয় এদিকে ধরে ধরে একটু বোঝাতে পারতাম, এরকম করে নিজের জীবনটা নষ্ট করো না। তুমি নিজে তোমার কাছে ভ্যালুয়েবল, বাইরের ভ্যালিডেশনের দরকার নেই। তুমি অলরেডি ভীষণ ভ্যালুয়েবল তোমার নিজের কাছে। কে আমায় ভালো বললো আমি সেই অপেক্ষা থাকবো না। আমি জানি তুমি খুব ভালো, আমি মূল্যবান, ভালো মন্দের অতীত। আউটসাইড ভ্যালিডেশন আমার দরকার নেই। কে আমার ভালো বললো, কে মন্দ বললো। ভালো বললেই মন্দের ভয় থাকবে, আর মন্দ বললেই ভালোর এক্সপেকটেশন থাকবে। আউটসাইড ভ্যালিডেশন কখনো আমার সেলফ ওয়ার্থকে বাড়াতে বা কমাতে পারে না। আমি অলরেডি ওয়ার্দি। এই জায়গাটা আমাদের মাথায় পুরো ভালো করে বসিয়ে নিতে হবে। এটা কোনো অহংকার নয়, এটা হচ্ছে সেলফ কনফিডেন্স। আজকে ছেলে মেয়েদের মধ্যে এই কনফিডেন্সের জায়গাটা প্রচন্ড ল্যাক হয়ে যাচ্ছে। স্বামীজি বলছেন শিক্ষণ পদ্ধতি ঠিক হচ্ছে না, তখনই বলে গেছেন, আর আজকে 150 বছর পরে তার কি অবস্থা, একই পদার্থই পড়ে আছি আমরা। স্বামীজি বলেছেন ওরকম গাধা পিটিয়ে ঘোড়া করার যে শিক্ষা পদ্ধতি তুলে দে তোরা যদি পারিস। স্বামীজি বলছেন ওরকম করে মুখস্থ করিয়া তথ্য সংগ্রহ করিয়ে পড়াশোনা করাস না, ওগুলোতে কিচ্ছু উপকার নেই। পারিস তো বাচ্চাদেরকে কি শেখাতে হবে ছোট থেকে? নির্লিপ্ততা আর একাগ্রতা, ওরা সব শিখে যাবে। নির্লিপ্ততা একাগ্রতা শিখবে কি করে? ওই যে বললাম নির্লিপ্ত কখন, ওই ফুংসুক ওয়াংরুর ক্যারেক্টারটা নির্লিপ্ত ভাবে রয়েছে। আর যে নির্লিপ্ত হবে তার মেন্টাল স্ট্রেস নেই, অটোমেটিক ভাবে সে একাগ্র হবে। আর যে একাগ্র হবে অটোমেটিক ভাবে সে নলেজ পাবে, মানসিক কন্ট্রোলটা এসে যাবে, মনের কন্ট্রোল একদম। তখনই তার ভিজুয়ালাইজের ক্ষমতাও বাড়বে, ও চট করে ঠকবে না লাইফে। ওই জন্য স্বামীজি ছোট্ট করে একটা কথা বলেছিলাম, হোয়াট ইজ দ্য মেইন অবজেক্ট অফ এডুকেশন, হাউ টু কন্ট্রোল ইওর মাইন্ড। একদম, আর কিচ্ছু না। সব সময় কম্পিটিশন। আর আমার ভেতরে যে ডিভিনিটি আছে সেটা ম্যানিফেস্ট করার নাম হচ্ছে এডুকেশন। ওটাই হচ্ছে লাইট। স্বামীজি আমাদের এই শিক্ষাটা এইভাবে দিতে চেয়েছে, সার্বিকভাবে, ছোট বাচ্চার থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত। কিন্তু সেই শিক্ষাটাই আবার সিস্টার নিবেদিতা তার মতন করে ওটাকে আরো সুন্দর করে উপস্থাপন করতে চেয়েছেন, কিন্তু তার বর্ণ অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত আমাদের সোসাইটি ন্যায় করেনি। যারা করেছে, ফরেন কান্ট্রিরা করেছে, তাই তারা সমৃদ্ধ হচ্ছে। ওরা সমৃদ্ধ হচ্ছে, ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে। থাক, না বলাই ভালো। আচ্ছা, টেনশন, স্ট্রেস লেভেলটা বড্ড বাড়িয়ে দিয়েছে। এর পরের লাইনে আমরা আসি এবারে, যখন বাসনাভূত চিন্তা নিবৃত্তি তখনই পরমানন্দ। আবার রাম নাম, এই রাম নামটা কি? রাম নাম বা মন্ত্রের অর্থ ভাব হলো রময়তি সা রামঃ, যা আনন্দ দেয় তাই রাম। যেমন অনেকক্ষণ শুধু রাম 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 বলে না একটা ভীষণ একটা নেশা নেশা ভাব আসে, একটা ভেতরে আনন্দ আসে। রাম 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 অসন্ত নেই তো, রাম রাম আর অ দিয়ে কণ্ঠবর্ণ দিয়ে নামতে হবে, রাম 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 রামা নয় কিন্তু। আবার নন বেঙ্গলিদের দোষ আছে, রামা বলে, আরে রামা রামা নয়, রাম 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 রাম। আচ্ছা, তাহলে কি হলো না, মন বিক্ষিপ্ত চিন্তামুক্ত হলেই অন্তরের আনন্দ আপনা থেকেই বাধামুক্ত হয়ে বাইরে প্রকাশিত হয়। গেল। এরপর তবে সর্বশ্রেষ্ঠ মন্ত্র হলো ওম। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এই মন্ত্র বিজ্ঞান সবার জন্য ফলদায়ক। কেন? তবু যদি কৃষ্ণ
কৃষ্ণ, রাম, কালী, দুর্গা, রাধা এসব নাম বা মন্ত্র উচ্চারণে কারো আপত্তি থাকতেই পারে অনেকে। একজন মুসলিম লোক যদি এসে পড়ে তাকে আমি রাধা নাম কৃষ্ণ নাম পড়াতে পারবো না, কিন্তু বুঝিয়ে সুঝিয়ে ওমটা করাতে পারবো। ওমের যে সাইন্টিফিক দিকটা আছে সেটা করানো যাবে। ওম তারা নির্দ্বিধায় অভ্যাস করতে পারেন। ওম সর্বাপেক্ষা বিজ্ঞানসম্মত মন্ত্র, যার উচ্চারণে আ উ ম। এবারে আমরা ওমকে দুরূপে পাই। একটা ওম যেটা আমি প্রথমে লিখেছিলাম, ও অনুসার দেওয়া, মানে ওই লেজটা থাকবে, ও ঔকার থাকবে, ওম ওটা। আর এটা হচ্ছে ওম, যেখানে শুধু ও আর ম থাকছে ওটা হচ্ছে ওম। দুটোই ঠিক। ওমটা হচ্ছে আর উটাকে সন্ধিযুক্ত করে নিয়ে ওম বলা হচ্ছে শর্টে বলার জন্য, আর ওম ওমটা সহস্রারের জন্য, আর ওমটা আঁকা চক্রের জন্য। ঠিক আছে, ওম আমি এখানে ফোকাস করলাম। ওম আমি যেন উপর থেকে সব নিচ্ছি, বলার সময় নিজেই বুঝতে পারবে না, যেন আমি বাইরে থেকে অনেকটা জিনিস নিয়ে মাথার মধ্যে ঢোকাচ্ছি, এটা পুরো ছড়িয়ে গেলাম। যেটা পদ্মের পাপড়ি, আমি কল্পনা করতে হবে এখানে সহস্রদল যে পদ্মটা আছে সব পাপড়িগুলো মেলে ঘুরে আছে, আর আমি অনন্ত জ্যোতিকে নিচ্ছি, চুপ 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 করে জ্যোতি ঢুকছে আমার মধ্যে, একটা অপূর্ব সুন্দর একটা অনুভব আসছে। দুটোই ঠিক। এটা হচ্ছে সহস্রারের জন্য। আর তুমি আজ্ঞা চক্রে যদি করতে চাইছো, দেখছো এখানে দ্বিদল পদ্ম, দুখানা পদ্ম, মানে পদ্মের দুটো পাপড়ি, যেটা আস্তে আস্তে খুলে যাচ্ছে মেডিটেশনের সময়। আর দেখছো এখান থেকে তোমার ওই যে এখান থেকে ডাউনলোড হয়েছিল যেটা এখানে সঞ্চিত হচ্ছে। তো ঢুকি মানে একটা বড় দরজা দিয়ে ঢুকলো, ঢুকে এবারে একটা ছোট ঘরে তাকে বন্ধ করা হলো। কেন বন্ধ করা হলো? এখান থেকে গোটা বডিটাকে, মাইন্ডটাকে সুপারভাইজ করবে বলে। কারণ এই হচ্ছে কন্ট্রোলার। এই যেমন সুপারভাইজ করবে তেমন জীবন চলবে। আর সুপারভাইজ করবার জন্য তার যে সুপ্রিম অথরিটি জায়গা এখানে, তাকে খাবার দিতে হবে। সে যদি খাবার পায়, এনার্জি পাবে, সেই খাবারটা সুপারভাইজারের কাছে আসবে। সুপারভাইজার এবার পুরো বডিটাকে, মাইন্ডটাকে কন্ট্রোল করবে। এটা তার বাড়ি তো, একসাথে কি করে উচ্চারণ আগে করে নেবে ওটা কিছুক্ষণ, আগে করে তারপরে আচ্ছা, ওম কি উচ্চারণ? কথাটা কি ওম বলবে না ওম যখন শুধু ওম করছো তখন শুধু ওম বা ওম। ও আর নয়, কিন্তু যখন তুমি কত হবে না? কিন্তু যখন তুমি একটা শ্লোক লিখছো, সেখানে অনেক সময় দেখা যাচ্ছে অনুস্বার থাকছে উচ্চারণে, ওম ওম বলছি, সেখানে অনুষ্ঠানের উচ্চারণটা আসছে। তারও একটা কারণ আছে, সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ যদি পরে থাকে তাহলে ময় হসন্ত সবসময় অনুস্বার উচ্চারণ, ওটা একটা ব্যাকরণগত কারণ। ওটা বলছি না, এমনি যে ওম শব্দটা ওম ম ম ম ময় হসন্ত তোমার মনটা হচ্ছে প্রথমে হ্যাঁ। না না ওম ম আছে, ঠিক আছে, আগে সহস্রারেরটা করছি। মানে ময়ের রেশিওটা অনেকক্ষণ থাকবে। এই ওম উচ্চারণ যখন করবো তখনও কি তাই হবে? ওটাই তো ভাইব্রেশনটা নিয়ে যাচ্ছে ওপরে। ময়ের ভাষাটা ওটাই চিন্তা এবার হচ্ছে অ প্লাস উ ও হয়ে গেল সন্ধির নিয়ম অনুযায়ী। অ প্লাস উ ও ও, তাই তো? দাম প্লাস দর, ওখানে দামোদর। যখন ওমটা বলছো, উচ্চারণটা করছো, তখন শেষে কিন্তু ওই মটাই আসছে, মটাই আসবে, সবসময় নয়ই আসবে। উচ্চারণে অ ও ম নয়, আর এটা ও, ঠিক আছে? এবারে বলা হচ্ছে কেন এটা সর্বাপেক্ষা বিজ্ঞানসম্মত মন্ত্র, যার উচ্চারণে অ ও ম প্রয়োজন। অ কণ্ঠ, উ আর ম ওষ্ঠ। এখানে মূর্ধা বা দন্ত, এগুলো তালু কিচ্ছু ব্যবহার হচ্ছে না কিন্তু। এখানে শুধু কণ্ঠ আর ওষ্ঠ, আর যেটুকুই হচ্ছে এইটুকু জায়গায় সার্কুলেট হচ্ছে এবং সেটা উপরে চলে গেছে, কোনো অবস্ট্রাকশন পাচ্ছে না, জিভের ধাক্কা লাগছে না।
কারণ ওটাতে জিভ দিয়ে লাগে না, জিভে জিভ লাগে লাগছে না, ঠোঁটও লাগে না। ও না, ঠোঁট লাগবে। কিন্তু এখানে এখন এটা শিখছি, এটা হচ্ছে আসছে, তাহলে তো ঠোঁট লাগছে। এটা তো- আউ ম ম তো ঠোঁট হ্যাঁ, লাগছে। বলছে যে যেটা জানতাম না, রোগ বিশিষ্ট জনের কাছ থেকে জানা, এই জন্যই তো কোশ্চেন আমি যদি নিজে জানতাম তাহলে আমার সেটাই, ছিল না। সেটাই। আমার কোশ্চেন ছিল না, ঠোঁট লাগছে। হ্যাঁ। ওই জন্যই তো জিজ্ঞেস করছো বারবার, ম বলবো না ও ম ম বলতেই হবে, নাহলে ওর কাজই হবে না না। না ম বলছি মা বললেই তো ঠোঁট লাগবে, মা বললেই তো অষ্টবর্ণ লেগে যাচ্ছে। ক খ গ ঘ। ও ম বলতে বারণ করছে। কি অদ্ভুত। ওগুলো তো কুসংস্কার। ম বললে কেন ম বলছি? ছাড়া উচ্চারণ হবে কি করে? আর ওং ওং যদি সে বলে, তার প্রকারান্তরে সে যদি ওও বলে, ম ছাড়াই বলে, তাহলে তাও তার তালুর সঙ্গে জিভের মূর্ধার সঙ্গে টাচ হবেই, একটু হতে বাধ্য। ওং বলে দেখো তুমি। উনি নিজে ঠিকই করছেন, অন্যদের ভুল। হ্যাঁ, হতে পারে। তাও হতে পারে। নিজে ঠিকই করছে, লোককে ভুল প্রেসক্রিপশন করছে। এটা ভালো বলেছি। না হয়, এটা কিছু ভুল বলেনি। ওদের উপনিষদে আছে তো, যে কোন যারা কিনা গুরু স্থানে থাকে, খুব বেছে বেছে বুঝে গুরু করতে বলছে। বৃহদারণ্যকে আছে যে অনেক গুরুরা থাকে, তারা চায় না ছেলেরা ব্রহ্মজ্ঞানী হয়ে যায়, তাহলে তো তার দোকান বন্ধ হয়ে যাবে। ওইটাই তো ভিজুয়ালাইজ করে গুরু নির্বাচন করতে বলছে। ওর জন্য বলছে কোন গুরুর কাছে, কোন সন্ন্যাসীর কাছে, কারোর কাছে যেও না, আত্মা গুরু। উপনিষদের সিদ্ধান্ত, আমি বাইরে কোথায় যাব? আমি উপনিষদ মেনে চলার চেষ্টা করি, কতটা পারি জানি না, ওটাই আমার জীবনের মানে ওই গাইড বুক। কারোর কাছে যেও না, তোমার নিজের আত্মাতে ভরসা রাখো। যে বললাম সেলফ ওয়ার্থ। আমি কেন, স্বামীজি কি বলেছেন, পুজো পাজা করতে চাও, ভগবানকে পুজো করতে চাও, পুরোহিত মাঝখানে এসে কেন তোমার হয়ে পুজো করে দেবে? তোমার সঙ্গে ডাইরেক্ট কানেকশন ভগবানের। আর একটা লোক এসে তোমার জন্য বলবে যে দাও তুমি আমাকে কিছু দক্ষিণা দাও, আর আমি তোমার পুণ্যের রাস্তা খুলে দিচ্ছি। কেন? পুজো করবে, ডাইরেক্ট করো, নিজে করো। ওই জন্যই তো পিসরা খেপে গেল, শান্তির উপর মেরে ফেলার চেষ্টা করবো। আমাদের দেশেও তাই হয়েছিল। হ্যাঁ, কাশ্মীরে গিয়ে কি অবস্থা বলো, সেখানে বান মেরে স্বামীজিকে রক্ত অনাশায় সে মানে মানুষটা মরে যেতে বসলো। কিরকম করেছিল। তাই বারে বারে স্বামীজিকে এই জায়গাগুলো হেনস্থা হতে হয়েছে। যে সত্যি কথা বলেছি, মানুষকে স্বাবলম্বী হতে শিখিয়েছেন স্বামীজি। যখন যে কথাটা সিস্টার ক্রিস্টিনের কাছে আমরা পাচ্ছি, সিস্টার ক্রিস্টিন বলছেন সহস্রদীপ উদ্যানে আমরা পাহাড় ভেঙে উঠছি, লম্বা লম্বা গাউন পরা, আর ওরকম উতরাই পথ, অনেক সময় পা স্লিপ করছে, আর স্বামীজি তো পেছন দিকে তাকাচ্ছেন না, গড়গড়িয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন সামনে লাফিয়ে লাফিয়ে। আর পেছনে আমরা মেয়েদের সমস্যা হচ্ছে, মাঝে মাঝে খুব রাগ হচ্ছে। তুমি একে তো অত ফাস্ট যাচ্ছেন, একবার তো একটু দাঁড়ায় লোকে, আর দাঁড়িয়ে তো বলে যে আমি হেল্প করবো কিনা, তো হাত বাড়িয়ে দেয়। উনি কিছুই করছেন না, মুখে বলেননি কিছু, মনে মনে খুব রাগ হচ্ছে। পরে সিস্টার ক্রিস্টিনকে স্বামীজি দেখে বলছেন, তুমি কি মনে করেছো আমি তোমাকে সাহায্য করবো? আমার বয়ে গেছে, তুমিও একটা পুরুষ মানুষের মতন শক্ত সমর্থ, নিজের শক্তিতে নিজে ওঠো, কেন তোমার হাত ধরে আমি তুলবো? এটা কি অত্যাচার? না, তার ভেতরের শক্তিকে জাগানো। আমি সেই মাকে ভালো মা বলবো না, আমার ছেলে আতু পুতু গুলু, একদমই সে ভালো মা নয়। ওই আমাদের স্বামী পূর্ণাকানন্দের সঙ্গে দেখা করতে গেছি আগের মাসে, যখন বাংলাদেশ থেকে এসছেন, তো তখন এরকম একটা ছেলেকে, বাচ্চা ছেলে 6-এ পড়ে, তাই নিয়ে তার মা এসে বলছে ও একদম খায় না, উঠ করে না, পড়ে গেছে। এসে এসে বকছেন, তখন বলছেন যে এই তোদের দোষ, তোরা তো বা ছেলে পেলেগুলোকে এখন বাড়তেই দিচ্ছিস না, বড় হতে দিচ্ছিস না, আঁচলের তলায় রেখে দিচ্ছিস, আর ওগুলো আতু পুতু বাবা এর উপরে দেখাচ্ছে না, এসে তখন মরছি সব। তখন মহারাজ বলছেন, আচ্ছা আমি কি মানুষ হইনি? আমাকে বলছে, পল্লবী তোমার কি মনে হয় আমি কি মানুষ হইনি? তাহলে তো কিছু বলার নেই, আপনি যদি মানুষ না হন। তখন বলছেন যে জানো তো, যখন ছোট ছিলাম যদি বলতাম খাবো না, মা এমন চড় মারতো যে কোথায় গিয়ে উড়ে গিয়ে পড়তাম জানি না। তারপর বলতে খাবি খা, না খাবি চড়ে খা, তাকিয়েও দেখতো না। খিদে পেলে নিজে রান্নাঘরে গিয়ে খুঁজতাম কোথায় খাবার আছে। মানুষ হইনি বলো? ওই যারা কিনা ওই আঁচলে 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 ছায়ায় ছায়ায়, ও পারবে না, পরীক্ষার পরে অত বড় বড় দাড়ি কোপ বেরিয়ে গেছে, পরীক্ষা দিচ্ছে ছেলে মেয়েগুলো, মেয়েদের নয় সরি ছেলেগুলো, দেখছি মায়েরা ডাব নিয়ে, মিষ্টি নিয়ে, এই নিয়ে আমার ছেলে বাবা আমার এত হাসি পায়। এবং আমি যখন স্কুলে পড়তাম আমার নিজেরও খুব হাসি পেত, যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে এইসব জিনিসগুলো দেখেছি। ছেলেদের স্কুলে, বিশেষত ছেলেদের স্কুলের মাগুলোকে দেখলে
হ্যাঁ, মেয়েদের মায়েরা এত আধিক্যতা করে না, ছেলেদের মায়েরা যে আধিক্যতার পরিমাণটা একটু বেশি, ছেলেদের প্রতি একটু বেশি ব্যাপার থাকে। তো যাই হোক, ছেলে বলে কথা, হ্যাঁ। তা সেই জায়গাতে আমাদের এখানেই দেখতে হবে, স্বামীজি বলছেন পূর্ণ স্বাধীনতাই পূর্ণ নারীত্বের একমাত্র পরিচয়। পূর্ণ স্বাধীনতা, সার্বিক স্বাধীনতা, শুধু অর্থনৈতিক স্বাধীনতা না। সব থেকে বড় মেয়েদের দুর্বল জায়গা ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স চাই। ইমোশনাল ইন্ডিপেন্ডেন্ট না হলে একটা মেয়েকে পুরোপুরি স্বাধীন বলা যায় না। আর যখনই একটা মেয়ে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তখন তাকে দুনিয়া আর কেউ আটকাতে পারবে না। কারুর ক্ষমতা নেই তার সামনে পাঁচি হয়ে যাওয়া, কারুর ক্ষমতা নেই। কারণ মেয়েরা খুব চট করে অ্যাটাচড হয়ে যায়, এটা তার প্রাকৃতিক নিয়ম, প্রাকৃতিক ভাবে প্রকৃতি তাকে ওইভাবেই করেছে। আমার সবকিছুতেই যদি এত ইনসিকিউরিটি থাকে, আমি এগোবো কি করে? একটা পা এগোতে 10টা পা পিছিয়ে আসবো যদি কিছু ভয় হয়, ভয় কিছু হয়। ঠাকুর তো বলেননি মাকে যে মাকে সবসময় বলছে মা আমাকে রসে বসে রাখিস। রসটাই তো ইমোশন, আর বসটাই তো কন্ট্রোল। আমরা শুধু রসেই ভাসি, কিন্তু বসটা আমাদের নেই। তো রসটাকে তো বশীভূত করতে হবে, আমার ইমোশনকে আমাকে ক্রিয়েটিভিটিতে আনতে হবে। একটা সময় কোনো কারণে খুব মন খারাপ মানুষের হতে পারে, কিছু একটা পুরনো কথা মনে পড়ে যেতেই পারে, তখন এটা ছড়িয়ে বসে কাঁদতে হবে না। কান্না পাপ, কান্নাকে আটকানোরও দরকার নেই। যদি খুব প্রচেষ্টা করো কান্না থামানো যাচ্ছে না, কাঁদতে দাও, একটু রিলিজ হোক, ভালো। সঙ্গে সঙ্গে কিছু একটা ক্রিয়েটিভিটিতে লেগে যেতে হবে। যার যে সৃজনী ক্ষমতা প্রত্যেকের আছে, কেউ আলপনা দিতে পারে, কেউ ছবি আঁকতে পারে, কেউ গান গাইতে পারে, কেউ কবিতা লিখতে পারে, কিছু না কিছু, কেউ ভালো রান্না করতে পারে, কেউ সেলাই করতে পারে, থাকতে বাধ্য। তখন স্যাক্রাল চক্র, মানে আমাদের ওই স্বাধিষ্ঠান চক্রকে তখন জানাতে হবে যে আমাকে ক্রিয়েশন, কারণ ওখান থেকে আনন্দ আসে। সমস্ত আনন্দ আমরা অনুভব করি কিসের মাধ্যমে? আমাদের স্বাধিষ্ঠান চক্রের সহায়তা। স্বাধিষ্ঠান চক্রকে যদি আমাদের ঊর্ধ্বগামী করা যায় এই সুপারভাইজারের হেল্প নিয়ে, সে আর নিচের দিকে গড়িয়ে যাবে না, সে সবসময় উপরের দিকেই ধরা থাকবে তাকে, এবং তার থেকে শুধু অনন্ত অনন্ত সৃজন চলবে, সবসময় সৃজন তার ক্ষমতা বিকশিত। এই হচ্ছে ব্যাপার। সেটা ইমোশনকে তো ব্যবহার করতে জানতে হবে। ওটা আমরা একটা এনার্জি কারেকশনের কোর্স করবো, ওই জন্য বাচ্চাদের নিয়ে, বড়রাও জয়েন করতে পারে। ওটা ওয়ান ডে ওয়ার্কশপ, ওটা মানে লেভেল নেই, একটাই লেভেল, মানে একদিনের। ওটা হচ্ছে এনার্জি কারেকশন। আমাদের যে ভেতরে এনার্জিগুলো কাজ করছে, ইমোশন একটা মেইন এনার্জি, আর আমাদের মধ্যে ফেমিনিন পার্ট এবং ম্যাসকিউলিন যে পার্ট রয়েছে তাদের ব্যালেন্স করা। এইটা নিয়ে একটা আমি কোর্স করবো, সেটাতে ছোটদের জন্যই করবো মেনলি। বড়রা জয়েন করতে পারে। বয়সটা কত? বয়স তো আনলিমিটেড, না, 100 বছরের লোক যদি আসতে পারে না, সেটা না। আপনি তবে বাচ্চাদের বলতে আমি জেনারেলি চাইছি যারা টিনেজার, মোটামুটি ভাবে 9-10 থেকে হলে ভালো। এইটা একটু ছোট হয়ে যাচ্ছে, বুঝতে পারবে এটা বোধটা আঁকা থাকার সঙ্গে এনার্জি কারেকশন ডিপ ব্যাপারটা। ওমের মাহাত্ম্য বোঝা গেল। ওম আমাদের কি করছে না, অ হচ্ছে কণ্ঠবর্ণ, উ আর ম হচ্ছে ওষ্ঠবর্ণ। এটা উচ্চারণ যেহেতু ময় হসন্ত আসছে, নিজে করে দেখো, নিজেই ফিল করবে এখানে একটা কিছু হচ্ছে, এখানে আসছে, বলতে পারো যখন বলবে এখানে আসবে ভাইব্রেশনটা, আর ওম বললে এখানে ভাইব্রেশনটা। আবার যদি তুমি অনাহত চক্রে কনসেন্ট্রেট করো, অনাহতে, এখানেই তো অনাহত ওমের মেইন জায়গা, সারা শরীরেই আছে কিন্তু এখানটা নেই। যদি এখানে কনসেন্ট্রেট করো, করে যদি ওমটা করো, তুমি বুঝতে পারো বুকের মধ্যে কিরকম, ওখানে মটাকে যদি অনেকটা তুমি ধরে রাখতে পারো, বুকে কম্পনটা খুব ভালো অনুভব করবে। আচ্ছা, এরপরে হচ্ছে ওম শব্দের মতো শরীরের মধ্য ও অন্তঃস্থিত স্নায়ুকেন্দ্র কম্পনের শক্তি আর কোনো মন্ত্রের নেই। পরীক্ষিত সত্য এটা। মন্ত্র অভ্যাসের সাথে প্রয়োজন সুরের ব্যবহার ও করতালি। রাগরাগিনী সুরের বিশেষ প্রভাব মন্ত্র সহযোগে প্রাত্যহিক অভ্যাস
দেহমনের তরঙ্গকে ঊর্ধ্বগামী পরিত্যাগ করে। স্বস্তি, সুস্থতা, আরাম ও শান্তি অচিরেই লাভ করা যায়। করতালিতে একাগ্রতা বাড়ে ও দেহের স্নায়ু সঞ্জীবিত হয়। বোঝা গেল? এবারে রাগরাগিনীগুলোতে আজকের কোর্সে নেই, ওই জন্য আর ওটা যাচ্ছি না। এবারে হচ্ছে প্রয়োজনীয় কিছু অভ্যাস। আলস্য বর্জন করে প্রত্যহ নিয়মিত নিজেদের সুবিধা মতো কমপক্ষে 15 মিনিট সময় বের করে নিয়ে মন্ত্রাভ্যাস করণীয়। 2 নম্বর, পরিমিত আহার নিদ্রা ও লঘু অঙ্গ সঞ্চালনাদি দ্বারা সঞ্চালনাদি শারীরিক ব্যায়াম, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অত্যন্ত আবশ্যক। ব্রিদিং এক্সারসাইজ, ওই যেটাকে আমরা প্রাণায়াম বলছি, ব্রিদিং এক্সারসাইজ কিছু করা দরকার এবং তার সঙ্গে একটু হাত পা নাড়ার প্রয়োজন আছে। অনেকে বলেন আমি তো চিপচিপে চেহারা, আমার তো রোগা মোটার সাথে এটা ব্যাপার না, আমার শরীরের ফিটনেসের জন্য যে একটু শরীর নাড়ানোর প্রয়োজন আছে। 3 নম্বর হচ্ছে সামান্য হলেও সদ্গ্রন্থ, ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, শিল্প সংক্রান্ত লেখা, মহাপুরুষদের জীবনী ইত্যাদি পড়বার প্রতিদিনের অভ্যাস একান্ত প্রয়োজন। কেন? আমাদের মাইন্ডকে ফিড করাতে হয় ভালো জিনিস দিয়ে। আমরা নেগেটিভ জিনিস দিয়ে রাত্রির এখন তো এই মাধ্যমটা হয়তো একটা সাংঘাতিক ব্যাপার হয়েছে, সব উল্টো পাল্টা জিনিসই ফিড হচ্ছে, আর একটা প্রচন্ড অ্যাডিকশন এটা। তো 10 মিনিটের মধ্যে দেখতে হবে কটা লোক টানা 10 মিনিট এটা ছেড়ে থাকতে পেরেছে। যদি একা বসে আছে তোমরা পারবে, এখনকার এদেরকে বলছি 10 মিনিট টানা প্র্যাকটিস করে দেখাও যে আমি এই জিনিসটা 10 মিনিট আমি এর দিকে তাকাবোই না, পারবেই না। প্রতি 3 মিনিট ছাড়া ছাড়া খুলে খুলে দেখবে মেসেজ এলো। এটা সাইকোলজি, আর এমন ভাবে এই ডিভাইসগুলো বানানো হয়েছে অ্যাডিকশন করার জন্য। এর পেছনেও একটা রহস্য আছে, নাহলে এগুলো বাজারে বিক্রি হবে না, অ্যাপগুলোও চলবে না, আর সিরিয়ালগুলো তৈরি হবে না। হ্যাঁ এক্স্যাক্টলি। একদম পুরো যেভাবে খাওয়ানো খাওয়া যায়, যাবে, নেগেটিভ ফিডিংটা কিভাবে করা যায় ওই সাইকোলজি স্টাডি করেই ওরা করে। কিন্তু বিজনেস, হ্যাঁ বিজনেস পলিসি এগুলো প্রবৃত্তি মার্গকে কি করে বাড়িয়ে দেওয়া যায়। না না একটা সামান্য দেখবে, একটা সামান্য যেটা আমরা যখন ইয়েতে ইউনিভার্সিটিতে পড়ছি সেই সময় আমাদের ক্লাসে একজন প্রফেসর বলেছিলেন, দেখবে কোনো বিজ্ঞাপন যেখানে হয়তো কোনো মহিলার প্রয়োজনই নেই, অকারণে একটা বিকট পোশাক পরে একটা মহিলা এসে দাঁড়িয়ে বলবে, কেন? মানুষের ইনস্টিংক্টে বোঝা দেওয়া আছে। মনে রাখবে ওইটা, ওইটাই মনে রাখবে। আর ওইটা মনে রাখলে বিজ্ঞাপন জিনিসটা বিক্রি হবে না। কোথায় দেখেছি পুরোটাই সাইকোলজি। তো ওরা ব্যবহার করছে নেগেটিভ দিকে বা ওদের ব্যবসার খাতিরে, আমরা ওই প্রত্যঙ্গিরা করব। ওইটাকে আমাদের যখন ওই জিনিস যাচ্ছে প্রবৃত্তিকে নিবৃত্তির দিকে আর করে সেই ভুল বা আছে তো শব্দ রাষ্ট্রের প্রবৃত্তির পাশে নিবৃত্ত হও না। আমি 10 মিনিট দেখি না, আজকে পরীক্ষা করে 10 মিনিট টানা ঘড়ি দেখে দেখবো, 10 মিনিট আমি এইটার দিকে না তাকিয়ে আমি থাকতে পারি। তারপরে দেখা যাবে কনফিডেন্স, এটা কি আছে এর মধ্যে, আমার মধ্যেই কত রহস্য, কত কিছু জানার আছে, আমি নিজের থেকেই কত কনফিডেন্স পাচ্ছি, আমার নিজের মধ্যেই কত মজার মজার ব্যাপার আছে, আমি এগুলো নিয়েই থাকি। যত মানুষকে ভেতরের দিকে নিয়ে যাওয়ার একটা প্র্যাকটিস এসে যাবে, সব তো প্র্যাকটিস, তখন বাইরের দিকে আনন্দ খোঁজার ইচ্ছেটাই তার চলে যাবে। স্কুল থেকে তাহলে পরে স্কুলে আর কি করতে দিচ্ছে? আরে আমি কত চেষ্টা কদিন ধরে আমরা চালিয়ে যাচ্ছি বলো, স্কুলগুলোতে অ্যালাউই করে না। কেন করছে না কেন? পরে আসুন, দেখা যাবে, আমাদের গভর্নিং বডি মিটিং হোক, একটা নীতি ক্লাস বলে একটা ভ্যালু এডুকেশন আজকাল খুব হচ্ছে। শুধু ভ্যালু এডুকেশন হবে না, সদা সত্য কথা বলিও, না ব্যাপারটা বোঝাতে হবে, দেখতে তোমার কি লাভ আর কি লোকসান। বিশেষ করে এনার্জি কালেকশন কোর্সটা ওই জন্য এদের জন্য কতটা ক্ষতি হতে পারে পরে বলবো, এগুলো পরে আলোচনা হবে, এগুলো এগোচ্ছে না। তারপরে হচ্ছে তার মানে আমাদের মাইন্ডকে ফিট করাতে হবে ভালো জিনিস দিয়ে। সদগ্রন্থ, ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, শিল্প সবসময় থেকে আমাদের স্পিরিচুয়াল নলেজের বই পড়তে হবে তা নয়, এনি কাইন্ড অফ যেটা পজিটিভ জিনিস সেই জিনিস দিয়ে মাইন্ডকে ফিট করিয়ে রাখতে হবে সবসময়, মনকে এনগেজ রাখা ওই জিনিসটা। যা কিছু বর্জনীয়, এই নেতিবাচক আলোচনা, চিন্তা, পরিবেশ থেকে মনকে সরিয়ে রাখার চেষ্টা। যেখানে দেখুন নেগেটিভ আলোচনা হচ্ছে, কিছু বলতে পারবো না, কেটে পড়ো, সেখান থেকে পড়ে যাও। পারো তো টপিক পাল্টে দেওয়ার চেষ্টা করো, যদি দেখো তাও পাল্টাচ্ছি না, নিজে একটু আস্তে আস্তে চলে যাও সেখান থেকে, নেবো না। সে নো, বিকজ নো ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। কোথায় নো বলবো না? এনি কাইন্ড অফ নেগেটিভিটি যেখানে আমি দেখবো আমি নো, আমি নেই, একদম এই সংকল্প নিয়ে চলো।
তারপরে হচ্ছে সেখান থেকে তাহলে কি বিশুদ্ধ চক্র অ্যাক্টিভেটেড থাকে, যত নোংরা বস্তু নেব না এখানে মনটা ধরা থাকে, আবার এখান থেকে নেমে যাওয়ার প্রবণতাও থাকে। অনেকে বলেন যে হার্ট চক্র থেকে নেমে যাওয়ার প্রবণতা থাকে, বিশুদ্ধ চক্রে উঠলে নামতে চায় না, এটা ভুল, এখান থেকেও নামার প্রবণতা থাকে, স্লিপ করে যেতে পারে। এখানে একবার এসে গেলে আর নামতে চায় না, কোনোভাবেই ওকে ঠাকুর মেরো নামানো যাবে না, এখানে এসে গেলে। কারণ সে সুপারভাইজার হিসেবে এতটাই স্ট্রং হয়ে গেছে যে আগে থেকে ঠিক করে দেবে কাকে আমি এন্ট্রি দেবো কাকে দেবো না, গেট কিপার হয়ে দাঁড়িয়ে থাকে সে, ওই এন্ট্রি দেয়, ওই এন্ট্রি দেয়, ওই এন্ট্রি দেয়। দেয় ঢুকবি না, যা রাম দুয়ারে তুম রখবারে ও তেনা আজ্ঞা বিনু পেছাড়ি, হনুমানজি দাঁড়িয়ে আছে। মানে ওখান থেকে সাবকনশিয়াস মাইন্ডে হ্যাঁ, কোনটা যাবে আর কোনটা যাবে না ওখান থেকে ডিসাইড এটাই করে, আজ্ঞা করে, এটাই আজ্ঞা করে। আজ্ঞা করছে, ওটা কমান্ড করছে, এই তুই যা, এই তুই যাস না। চলে গেলে কিন্তু কিছু তখন ছাড়া কমবে। তারপরে হচ্ছে কি কটা বাজছে, দুটো, এবারে খাবার দিয়ে দেবো। তার জন্য অতিমাত্রায় পড়ানুশীলন, হ্যাঁ অতিমাত্রায় পড়ানুশীলন আজকে আধ ঘন্টা দেরি তো শুরু হয়েছে, তারপরে এটার ওপর তার জন্য 4:30 ছাড়বো, 11:30 শুরু হয়েছে। তার জন্য অতিমাত্রায় পড়ানুশীলন, রাজনৈতিক চর্চা, বিদ্বেষপূর্ণ আলোচনা, হতাশা ব্যঞ্জক বিষয়ে বেশি দৃষ্টি দেওয়া বিশেষভাবে বর্জনীয়। 2 নম্বর হচ্ছে খাদ্যাভ্যাসে স্নেহ শর্করার ব্যবহার, প্রাণীজ প্রোটিনের ব্যবহার অত্যধিক মাত্রায়, এখানে আকার পড়ে গেছে, আকারটা একটু কেটে নেবেন, অত্যধিক মাত্রায় বর্জনীয়। অতিরিক্ত ফ্যাট, কার্বোহাইড্রেট এবং অ্যানিমাল প্রোটিন সবটাই শরীরের জন্য দরকার, কিন্তু এক্সেসিভ নয়, তাহলে আমাদের কি হয় ক্যালোরি বার্ন হয়ে যায় বড্ড হজম করতে গিয়ে। ক্যালোরি আমরা অত বার্ন করতে পারবো না খাবারের পেছনে, কারণ আমাদের মনে কাজে লাগাতে হবে, আমাদের তো লিমিটেড পাওয়ার না। তা সেই জন্য আমাদের খাবারের পেছনেই যদি আমাদের সব হজম করতেই সব শক্তি ব্যয় করে ফেললাম, সকালের থেকে হয়তো মেডিটেশন করেছিলাম, অনেক শক্তিটা পেয়েছিলাম, খেয়ে ওই হজম করতে করতেই আমার সব বেরিয়ে চলে গেল, তাহলে মুশকিল। আমার শরীরকে বাঁচানোর জন্য যতটুকু দরকার তার বেশি নয়, এতে আমার লোক সংবরণও হচ্ছে, আমার সংযম অভ্যাসও হচ্ছে, আমার স্বাস্থ্য শরীর মন সব ভালো থাকছে, লিমিট করে থাকবে সব। এবার চিন্তা স্রোত পর্যবেক্ষণ ও চিন্তন শৈলী আয়ত্তীকরণ। খাবার আস্তে আস্তে এটা আমি পড়ে যাচ্ছি বড়। 1 নম্বর, অগণিত চিন্তা স্রোতের এখানে চিরন্তর হয়ে গেছে, নিরন্তর না হবে, নিরন্তর বয়ে চলা মনের আকাশে সবই অতীতের ছায়া নিয়ে আসে আর আনে ভবিষ্যতের কল্পনা, যেটা একটু আগে বাদল বলেছিল, মেমোরি, পাস্ট মেমোরিগুলোই আমাদের ফিউচার মেমোরি কল্পনা করতে সাহায্য করে। তারপরে বর্তমানকে আর ধরা যায় না। গৌতম বুদ্ধের প্রশিক্ষণ পদ্ধতি অনুসারে এই চিন্তার স্রোত বা মেঘগুলিকে বাধা দেবার প্রয়োজন নেই না, কারণ আমরা তো বর্তমানে থাকার একদিনে পারবো না, ওই আসছে আসুক, বাধা দেওয়ার প্রয়োজন নেই, বাধা দিলেও আরো বেশি করে আসবে। তাহলে কি করতে হবে, যা আসে আসুক, যা ভেসে যায় যাক, যা থেকে যায় থাক, কোনো সমস্যা। এভাবে কিছুক্ষণ রোজ মনকে শিথিল করে ছেড়ে রাখা উচিত। চুপ করে বসে আছে, কিচ্ছু করছি না, দেখি মাথায় কি আসছে, কিংবা চোখ বন্ধ করে শুয়ে আছে, দেখি কি, মানে মন দিয়ে ভাবা না, মানে কত পরিশ্রমের দরকার নেই, কি আসছে দেখা গেল হয়তো ক্লাস 1-এ কি করেছি ক্লাসরুমে হঠাৎ একটা মনে পড়ে গেল, আসছে আসুক। এবার সে যদি কিছুক্ষণ থাকতে চায়, ওটা মনে পড়ে মনে একটু আনন্দ এলো দিল, এবার যদি সে বললো যে আমি বিদায় নিচ্ছি, যাও, ধরে রাখবো, এই যাস না তুই থাক ভাল লাগছিল আমার, না, ও যখন এবার যেতে চাইছে ছুটি দাও, চলে যাও। আবার যদি দেখা গেল একটা ঝলকের মতন জাস্ট ফ্ল্যাশ করে বেরিয়ে গেল, ওকে। আবার যদি দেখা গেল ভাবনাটা থেকেই গেল, সাস্টেইন করছে, জোর করে ধাক্কা মারার দরকার নেই, থাক। তারপর কি করতে হবে, এইভাবে কিছুক্ষণ মনকে রোজ শিথিল করে ছেড়ে রাখা উচিত। তার সাথে সাক্ষী ভাব নিয়ে পর্যবেক্ষণ করা উচিত, কারা আসছে, কারা যাচ্ছে, কারা থাকছে। যত তোমার আজ্ঞাচক্র ঠিক হবে, যত অবজারভেশনের ক্ষমতা আসবে, সুপারভাইজার যত স্ট্রং হবে, সে দেখতে পারবে তত বেশি। হ্যাঁ, এবার হলো বিচার প্রয়োগের বিষয়, এবার ছাঁকনি, যেটা ছাঁকনি বলতে কি হবে না, যেসব চিন্তার মেঘ ভেসে যাচ্ছে আগে তাদের দেখতে হবে কি চিন্তা, কার চিন্তা, কোন বিষয়ের চিন্তা, কোন ঘটনার চিন্তা, কোন অভিজ্ঞতার চিন্তা, কোন কল্পনামূলক চিন্তা। ভবিষ্যতের গুলো ম্যাক্সিমাম কল্পনা দিয়ে আসে, যদি এমন হয় হবে কিনা তার ঠিকই নেই, বানিয়ে ফেললাম। আচ্ছা,
এদের মধ্যে যেসব চিন্তা শুভ কল্যাণপ্রদ তাদের থামাতে হবে, আর মনের আকাশে এনে তাদের বসাতে হবে। আর তাদের আড়ালে লুকিয়ে থাকা নক্ষত্রের আলো, তাদের মধ্যে জমে থাকা শীতলতাকে গ্রহণ করতে হবে। তা আর ভেসে চলা চিন্তা, মেঘের যেগুলি অশুভ, চঞ্চলতা, ভয়, অস্থিরতা, ঈর্ষা, দেশ, হতাশা, উদ্রেককারী, তাদের আরো তীব্র গতিতে ভাসিয়ে দেবার জন্য মধ্যগতিতে বাতাসে ব্যবহার করা প্রয়োজন। ওদের আমি রাখতে পারবো না, কিন্তু তাকে জোরে ধাক্কা মারলেও আরো ওই কোথাও ধুনো দিলে, সেখানে ফ্যান চালিয়ে দিলে না ধোঁয়াটা একদম ঘেটে যায়, কিন্তু হালকা বাতাস যদি দেওয়া যায়, জানলা খোলা থাকলে একটু করে পেরিয়ে সরে যায়, ওই জায়গাটা পলিউটেড করে না। ওই জন্য মধ্যগতিতে বাতাসের ব্যবহার। এখন সে মধ্যগতিতে বাতাসের ব্যবহারটা কি ওই বলছি আস্তে আস্তে। এবারে হচ্ছে বায়ুবেগ অত্যন্ত বেশি ও কম হলে সমস্ত চিন্তা এক স্থানে কুণ্ডলীকৃত হতে পারে বা আরো বেশি মনের আকাশে ছড়িয়ে পড়তে পারে, তাই মধ্যগতি চাই বায়ুবেগে। এখন প্রশ্ন, এটি কোন বায়ু? 3 প্রকারের বায়ু: বিচার, শ্বাস নিয়মন আর মন্ত্রাভ্যাস। আগে কিছুটা প্রাণায়াম করে নিতে হবে, একটু শান্ত হলো, তার সঙ্গে চ্যালেঞ্জ করে নিতে হবে, আর একটু মন অন্তর্মুখী হলো, এবারে সূক্ষ্ম বিচার আসবে। এই 3টে একসঙ্গে আমাদের মানে একসঙ্গে সমন্বিত করে রোজ করতে হবে। ওই যে 15 মিনিট টাইম বার করতে বলেছি, এই কারণে 15টা। আগে একটু প্রাণায়াম, তারপরে চ্যান্টিং, তারপরে একটা ছেড়ে রাখা মনটাকে, কি হলো দেখি, তখন দেখি তো এইটা কেন, সদসৎ বিচার করি, এটা কি আমার জন্য খুব কাজে, এটা তো আমার কাজে লাগবে না, আবার কেন এই জিনিসগুলো মনের মধ্যে আসছে, তুমি যাও বাবা, মানে আমার জন্য উপকারের নয়। আর যেটা খুব ভালো পুরোনো জিনিসই বা ভবিষ্যতে কোনো কল্পনা হতে পারে, জিনিসটা খুব পজিটিভ, জিনিসটা খুব ভালো, তারপর এনার্জাইজ করছে, থাক, সেটা থাক। বিচার করে যে সিলেকশন করা, তার জন্য তো মনে স্থিরতা চাই, স্থিরতাটা আনবার জন্য আগে একটু শ্বাস নিয়মন, তার সঙ্গে একটু মন্ত্রাভ্যাস, তারপর বিচার। এগুলি হচ্ছে বাতাস। এবার দেখতে হবে কোন চিন্তাগুলি থেকে যাচ্ছে মনে। ঠিক একইভাবে সদসৎ বিচার করে মঙ্গল চিন্তাগুলিকে রেখে দিতে হবে, অমঙ্গল চিন্তাগুলিকে মধ্যগতিতে বায়ুর আঘাতে সরিয়ে দিতে হবে। থেকে যাওয়া মঙ্গল চিন্তাগুলিকে রেখে দিতে এক্ষেত্রে বেশি শক্তি প্রয়োজন হয় না। কেন? ভালো চিন্তা তো, ওই জন্য ওরা অটোমেটিক যখন থেকেই গেছে, ওদের আর ধরে রাখার জন্য অত শক্তি দিতে হচ্ছে না, এনার্জিটা অস্টোর থাকছে। মানে ভালো চিন্তা এসে পালিয়ে যাওয়ার যারা চেষ্টা করে, তাদেরকে ধরে রাখার জন্য একটু ফোর্স দিতে হচ্ছে। কিন্তু ভালো চিন্তা অটোমেটিক্যালি থেকে যাচ্ছে, তার জন্য অতটা এনার্জি দিতে হচ্ছে না, ব্যয় করতে হচ্ছে না, ভালো ও থেকে গেল। আর কি হচ্ছে, থেকে যাওয়া মঙ্গল চিন্তাগুলিকে রেখে দিতে এক্ষেত্রে বেশি শক্তি প্রয়োজন হচ্ছে না, হয় না, কিন্তু শুধু অশুভ চিন্তাগুলিকে বেছে নিয়ে সরানোতেই শক্তি ব্যবহার করতে হবে। আমাদের এনার্জি ম্যানেজমেন্ট, আমাদের এনার্জি কারেকশন, থট কারেকশন, ইমোশন ব্যালেন্সিং অ্যান্ড এনার্জি ম্যানেজমেন্ট, এটাই হচ্ছে একটা লাইফকে মানে ডিসঅর্ডার থেকে বাঁচানো সুন্দর একটা পদ্ধতি। ওর জন্য আমি বাচ্চাদের মধ্যে এটা করতে চাইছি। ওদের যদি পুরো সায়েন্সটাকে বুঝিয়ে দেওয়া যায়, ওরা একটু খুব আগ্রহী হবে এবং নিজেরাই করবে। তো ওরা সবাইকে নিজের ভালো চায় না, সবাই তো নিজের ভালোটা চায়। যখন দেখবে যে আমি এতে শাইন করবো, গ্লো করবো, আমি ইন্টারনালি গ্লো না করলে এক্সটার্নালি হাজার ফেস পাউডার আর ওই ইয়ে মেখে লিপস্টিক লাগিয়ে আমি গ্লো করতে পারবো না, ভালো ড্রেস কিনেও আমি গ্লো করতে পারবো না, হাজার সেলফি তুলে আর ওই কিসব অ্যাপ আছে না ওসব ছবিগুলোকে করার জন্য, এডিট করার জন্য, ওসব করেও নিজেকে সুন্দর করে ফোকাস করতে পারবো না। গ্লোটা ভেতরের জিনিস। অত্যন্ত কুৎসিত দর্শন ব্যক্তির মধ্যেও গ্লো ফুটে বেরোবে কখন, যার ভেতরটা এনার্জি কালেকশন ব্যালেন্সে থাকবে। সেই জায়গাগুলো যদি আমি ওই কোর্সটা বাচ্চাদের জন্যই ভেবেছি, ছোটদের জন্য, বড়রাও জয়েন করতে পারে, কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে, এবার কিছু এমন চিন্তা আসে আর থেকে যায় বারবার তাদের সরানোর পরেও, এগুলো হচ্ছে অ্যাটাচমেন্টের জিনিস। প্রচন্ড অ্যাটাচমেন্ট কিছু জিনিসে হয়ে গেলে, খারাপ ঘটনা, ভুলতে আর পারছি না, সরাতে আর পারছি না, বারে বারে আসছে আর এসে অনেককে এঁটে বসছে, বুঝতে পারছি এটি আমি রাখলে আমার ক্ষতি, অনেক চেষ্টা করা হচ্ছে, তাও এ যাচ্ছে। তখন কি করতে হবে, যদিও বোঝা যায় সেগুলি মঙ্গলপ্রদ নয়, তাও তাদের আশা বন্ধ করা যায় না। এক্ষেত্রে কি করণীয়, সুন্দর উপায় আছে, সেটি এই কর্মশালার প্রথম সোপানে আলোচনা নিষ্প্রয়োজন। মানে আগে এগুলো করে একটু মনটাকে স্ট্রং করতে হবে, তারপর ওটা এবার হচ্ছে প্রত্যঙ্গিরার অ্যাপ্লিকেশনটা ওখানে হবে। যেগুলো এসে গেছে খারাপ,
খারাপগুলোকেই আমি কিভাবে ট্রান্সফর্ম করবো সেই ব্যাপারটা। তো দ্বিতীয় সোপানে এই নিয়ে আলোচনা অবশ্যই থাকবে। প্রাথমিক স্তরে এই অভ্যাসগুলি আয়ত্ত করার পর উল্লিখিত বিষয় অভ্যাস করা অত্যন্ত সহজ হয়ে যাবে। সুতরাং এই প্রসঙ্গে আপাতত বিরতি থাক। এবার কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তন শৈলী নিয়ে কথা বলবো। স্বামী বিবেকানন্দের জীবনচর্যা, বাণী, ভাব, ধ্যান, প্রশিক্ষণ সবকিছুকে যথাসাধ্য সমন্বয় বিশ্লেষণ করে এই মুহূর্তের অভ্যাসের উপযোগী সূত্র আলোচনা করার চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু সূত্র। ক, আবেগ ও বিচার হয় মিশ্রণ করে চলতে হয়, নয়তো ভারসাম্য বজায় রেখে। সবটাই নির্ভর করে পরিবেশ, পরিস্থিতির, সময়, পাত্রের চাহিদার উপর। যে সমস্ত আবেগ প্রেরণা, উৎসাহ, উদ্যম, স্বস্তি, শান্তি, আনন্দ, উদ্বেগকারী, তাদের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলা। যে আবেগগুলি এর বিপরীত, তাদের সাথে শত্রুতা না করে বিচারের তেজে প্রশমিত রাখা। কারোর সাথে শত্রুতা করা যাবে না, তাহলে ফল বিপরীত হয়ে যাবে। তাকে একটু দাবিয়ে রাখতে হবে, দমিয়ে রাখতে হবে। যে সমস্ত বিচার মানসিক অবসন্নতা আনে, ক্লান্তিকর বোধ হয়, সেই সব বিচারকে আবেগের ভাষা দিয়ে নীরব রাখা। আবার যে সমস্ত বিচার আত্মবিশ্বাস, সাহস, দৃঢ়তা, দৃপ্ততা, অন্তর্দৃষ্টি, দূরদৃষ্টি বিকাশে সহায়ক, সেই বিচারগুলির সাথে বিশেষ আত্মীয়তা গড়ে তোলা। এইভাবে হৃদয় ও মস্তিষ্কের ছন্দবদ্ধ ব্যবহারে চিন্তন শৈলী আয়ত্ত হয় অতি সহজে। এবারে হচ্ছে অপরের দোষ বা ছিদ্রান্বেষণ ক্ষতিকর। অপরের মন্দকর্ম বা বিবেকহীন কার্যকলাপ থেকে এটাই শিক্ষণীয় যে নিজে যেন তেমন কর্ম না করা হয়। কারণ অন্যের যেটা আমার খারাপ লাগছে আমার চোখে, তাহলে আমি যদি ওটা করি সেটাও তো অন্য লোকের চোখে খারাপই লাগবে। তাহলে আমি অন্যেরটা নিন্দে করছি, আবার নিজে আবার সেই কাজটা করছি, সেটা ঠিক না। ঠিক একইভাবে নিজের কৃতকর্মে সজাগ দৃষ্টি রেখে নিজস্ব ভুলগুলি খুঁজে তার থেকে শিক্ষা নেওয়া কর্তব্য। এই ভুলের পরিমাণ ভবিষ্যতে কমানো ও একেবারে ভুল করার সম্ভাবনা নষ্ট করার প্রতি যত্নবান হওয়া। পরের ও নিজের যা কিছু সুন্দর গুণাবলী ও কর্মপ্রবাহ তার সাক্ষীভাবে বিশ্লেষণ করে অধিক মাত্রায় অনুপ্রেরণা লাভ করে এগিয়ে চলা। তারপরেরটা হচ্ছে মন শরীর অবসন্ন হলে বিচারে আনতে হবে কয়েকটি কথা। আমি দেহ নই, এই স্বামীজি এটা বারবার আমাদের বলেছে, আমি দেহ নই। দেহটা কুসংস্কার, কোনো কালই তোমার কোনো দেহ ছিল না, স্বামীজি এভাবে বলেছে। আমি দেহ নই, মন নই, আমার জন্ম মৃত্যু, রোগ শোক, মান অপমান, ভয় দুশ্চিন্তা কিচ্ছু নেই। আমি মুক্ত, আমি সুন্দর, আমি শাশ্বত, আমি শুদ্ধ, পাপ পূর্ণ, ভালো মন্দ দেহ মনের বিষয়। আমার বিষয় আমি, আমার বিষয় নয়। আমি কে তাহলে? আমি প্রেম, বিশ্ব মন আমার মন, আমার মন বিশ্ব মন, আমার হৃদয়ে অনন্ত প্রাণ, সকল প্রাণের মাঝে আমি। আমার প্রেম সবাইকে সেবা করুক, সবার প্রেমে আমি পূর্ণ হই। হৃ মানে আহরণ, দ মানে দান, য় মানে গমন। এই তিন নিয়ে হৃদয় বৃত্তি, যে হৃদয় আমরা বলি হৃদয়। হৃ আহরণ করো, দ দান করো, ইয়া এগিয়ে চলো। তাহলে দেওয়া নেওয়া এগিয়ে চলাই হৃদয় বৃত্তি। থামা চলবে না, এগোতেই হবে। হেঁটে দৌড়ে হামাগুড়ি দিয়ে যেভাবেই হোক এগোতেই হবে। গন্তব্যস্থল নিয়ে ভাবতে হবে না, চলার গতি পদ্ধতি সততা নিয়ে ভাবতে হবে। আমি কতটা স্পিডে হাঁটছি, আমি কি ভাবে হাঁটছি, এবং কতটা অনেস্টলি মনে মুখে এক থেকে আমি কাজটা করছি। কি ভেবে হাঁটছি, হাঁটছি তো বটে, আমি মনটা কতটা সেখানে দিয়ে রেখেছি সেইটা। তারপর হচ্ছে জাগতিক ক্ষেত্রে নিরন্তর সন্তোষ বা তৃপ্তি নিয়ে চলতে হবে। আমি সবসময় গ্র্যাটিটিউডে আছি, যা পেয়েছি যথেষ্ট পেয়েছি, আমি আর কার অভিযোগ করবো না। আমি সবসময় যদি ভগবানকে চ্যালেঞ্জ করি, তুমি আমার জন্য ঠিক করো নি, তো খোলার অপকারী করছি। আমার ঠিক ভুল আমি বুঝবো কি করে? আমি আমার পাস্ট মনে রেখেছি, সেই মনে রেখেছি। আমি তো এই ব্রহ্মাণ্ডে এই সবে এই দেহটা নিয়ে নতুন এসেছি, কিন্তু আছি তো কোন জন্ম থেকে, আর সেসব হিস্ট্রি তো তার কাছে রয়েছে, রেকর্ড তার কাছে রয়েছে, আমার কাছে তো নেই। আমি তার কাজের উপরে আমি চ্যালেঞ্জ করতে জানাতে পারি না, যাতে আমার ক্ষতিটাই হবে। জাগতিক ক্ষেত্রে নিরন্তর সন্তোষ বা তৃপ্তি নিয়ে চলতে হবে, যা শুধুমাত্র নিজেকে খুশি করে। আর মহাজাগতিক ক্ষেত্রে অর্থাৎ বিশ্বজনীন ক্ষেত্রে সর্বদাই অসন্তোষ বা অতৃপ্তি নিয়ে চলতে হবে, যা অপরকে খুশি করে। যার জন্য রামানুজ আচার্য বলছেন সাধনায় সবসময় অসন্তোষ না। আমি কমপ্লিট করতে পারলাম না, আমার দ্বারা হলো না, আমি ভালো কাজ করতে পারলাম না, সবার জন্য আরো করাচ্ছি। এই দুঃখবোধ বাঁচিয়ে রাখতে হবে যে হে জগৎ, তোমার সেবা করতেই পারলাম না। এই অসন্তোষ
অসন্তোষটা খুব ভালো। তারপর হচ্ছে জীবন নশ্বর, আয়ু সীমিত, জগৎও নশ্বর, তার আয়ুও সীমিত, কিন্তু আমার দেহের আয়ুর তুলনায় জগতের আয়ু অনেক অনেক বেশি। তাই এই দেহনাশের পরেও যে জগৎ থেকে যাবে, আপেক্ষিকতার দৃষ্টিতে সেই জগৎকে নতুন প্রজন্মের জন্য সুন্দর করে সাজিয়ে রেখে যাওয়া মানুষের অপরিহার্য দায়। না হলে আর মানুষ কেন প্রকৃতি শ্রেষ্ঠ প্রাণী হওয়ার দাবি করে? শ্যামলিমায় ভরা পৃথিবীকে যারা শ্মশানে পরিণত করতে সদা ব্যস্ত, এই জন্য দেখো আজকে একটু বর্ষাকাল শেষ হয়ে গেল, শ্রাবণ মাস চলছে, এই অবস্থা, শ্মশান বানিয়ে ফেলেছে সব। স্বার্থ, লোভ, আত্মম্ভরিতা যাদের চরিত্রের অলংকার, এমন মানুষ সংখ্যায় অজস্র হলেও তাদের নিয়ে সমালোচনায় কালক্ষয় না করে সদর্থক চিন্তা, কর্ম ও কর্মের চেষ্টায় যাতে নিজের জীবনটা ব্যবহৃত হয় সেই দিকে সতত ফোকাস থাকতে হবে, মানে দৃষ্টি দেওয়া একান্ত কর্তব্য। প্রতিদিনের চিন্তন শৈলীতে জগতের মঙ্গল কামনায় চিন্তা স্রোত উৎপন্ন করা ও বায়ুমণ্ডলে সেই তরঙ্গ ছড়িয়ে দেওয়া অন্যতম নিত্য কর্ম বলে পালনীয়। আমরা অনেকে বলি আমার অর্থের জন্যেই, শরীরের জন্যেই, লোক বল নেই, আর ভালো কাজ করতে চাই, পারছি না। হতাশ হয়ে দরকার নেই, তোমার চিন্তা পাঠাও। কোনো হয়তো তোমার মনে প্ল্যানিং আছে, যদি পারতাম করতে এই জিনিস, ওই প্ল্যানগুলো ভিজুয়ালাইজ করে ছেড়ে দাও। কারুর ব্রেনে পৌঁছবে, সে তার হয়তো সেই অনুকূল পরিস্থিতি আছে, তার টাকা আছে, তার শরীরে শক্তি আছে, তার অনুকূল লোকজন আছে, ওই আইডিয়াটা তার ব্রেনে ঢুকবে, ঢুকে তাকে দিয়ে সেই কাজটা করবে। কথার কথা, আমার ইচ্ছা হলো রাস্তায় একটা লোক বসে আছে ক্ষুধার্ত, আমি খেতে দিতে চাই, হ্যাঁ, আমি আমার কাছে এই মুহূর্তে তাকে রান্না করে খেতে দিতে পারছি না, মনে মনে চাইছি লোকটা যদি খেতে পেত। দেখা গেল একজন লোক এসে সে লোকটাকে খাবার দিচ্ছে, আমার ইচ্ছাটা তাকে অনুপ্রাণিত করলো, সেও একজন সৎ ব্যক্তি, সেও চায় লোকের ভালো করতে, তার ব্রেনে আমার চিন্তার তরঙ্গ ঢুকে গেল, আমি হয়তো তাকে চিনিও না, সে এসে আমার ইচ্ছাটা পূরণ করে দিল, ওই লোকটাকে খাবারটা দিল। তাহলে আমাদের চিন্তাটা আমাদের সবসময় চালিয়ে যেতে হবে, হাতে পায়ে করতে পারি কিনা, চিন্তায় পজ দেওয়া যাবে। পজিটিভ সেবা করার চিন্তাটাও, হাতে পায়ে পাচ্ছি না, মন দিয়ে সেবা করি, মন দিয়ে আমার চিন্তাটা রাখি, কাউকে না কাউকে দিয়ে করিয়ে নেবেই, এই হচ্ছে ব্যাপার।